সিগারেট হাতে নিয়ে ছাদের উপরে দাঁড়িয়ে আছি আর এক দৃষ্টিতে সেই চাঁদের দিকে তাকিয়ে আছি। কত সুন্দর এই মহিষী মায়াবী রাত। আকাশে হাজারো তারা, তার সাথে যুক্ত হচ্ছে রঙিন রংময়ী মায়াবী সেই চাঁদ মামা। তারা আর চাঁদের কিরণের রাতের অন্ধকার কেটে চাঁদটা উজ্জ্বল আলোকিত রূপে প্রকাশিত পেয়েছে। মনের সুখে সিগারেট টানছি আর দূর আকাশের দিকে তাকিয়ে আছি। কত সুন্দর সেই নীল আকাশ, সুন্দর রাতের আবহাওয়া, নিস্তব্ধ শুনশান, চারিদিকে কোনো মানুষ নেই, পুরো জায়গা নিস্তব্ধ, শুধু আমি একা ছাদের উপর দাঁড়িয়ে মনের সুখে সিগারেট টানছি আর মাঝে মধ্যে সেই দূর আকাশের দিকে তাকিয়ে আকাশের রং বেরঙের খেলা দেখছি। হালকা একটু অতীতে ডুব দিলাম। সময়টা কত ভালো ছিল যখন পরিবারের সবাইকে নিয়ে সুখে ছিলাম। সুখ বেশি দিন কপালে থাকে না, এটা চিরস্থায়ী সত্য ঘটনা। সবার মতো আমিও হাসি খুশি ছিলাম। বাবা মা, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধবদের নিয়ে বেশ সুখী ছিলাম। কিন্তু এক কালবৈশাখী, এক কালো আধারে ঝড় জীবনটাকে বরবাদ করে দেয়। সিগারেট খাচ্ছি আর নিজের জীবনের সাথে ঘটে যাওয়া কিছু অতীতের কথা ভাবছি, সাথে চায়ের কাপে চুমুক দিয়ে চাটাকে তৃপ্তি সহকারে আহরণ করছি। এমন সময় পেছন থেকে হঠাৎ কেউ বলে ওঠে, আপু, কুত্তার বাচ্চাকে তুলে এনেছি আর গোডাউনে রশি দিয়ে বেঁধে রেখেছি। হঠাৎ করে পেছনে এমন কথা শুনে সেদিকে তাকিয়ে দেখতে পাই নীলা আমার সামনে দাঁড়িয়ে আছে। নীলার কথা শুনে খানিকটা মুচকি হাসি দিলাম, কেননা যাকে তুলে এনেছে তার সাথে আমার সম্পর্ক গভীর, তাই তাকে তুলে আনতে বলেছিলাম তাদেরকে। মিম আমাকে এভাবে ভাবতে দেখে আবার বলে ওঠে, কি হলো ম্যাম? হঠাৎ করে আপনার কি হয়ে গেল আর আপনি এত কি ভাবছেন? না তেমন কিছু না, তেমন কোনো কিছুই নিয়েই ভাবছি না। তোরা যা, আমার সব কিছু রেডি কর, আমি কিছুক্ষণের ভেতরে আসছি। মিম চলে যাওয়ার পর সিগারেটটা শেষ করে দিলাম, চায়ের কাপটাও শেষ করে সেখানে রেখে ছাদ থেকে নেমে গেলাম। তখন প্রায় রাত 2টা বাজে। গুটি গুটি পায়ে গোডাউনের সামনে এসে দাঁড়ালাম। পুরো রুমটা অন্ধকার ছেয়ে গেছে, পুরো রুম নিস্তব্ধ। আমি গুটি গুটি পায়ে রুমের ভেতরে প্রবেশ করলাম। আমার উপস্থিতি টের পেয়ে আমার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় থাকা ব্যক্তিটি বলে ওঠে, কে তুমি? আর এখানে আমাকে তুলে এনেছো কেন? তুমি জানো তুমি কাকে তুলে এনেছো? শহরের সবচেয়ে কোটিপতি আমি, আর তুমি কিনা আমাকেই তুলে এনেছো? ব্যক্তিটার মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা সকলেই হেসে ওঠে। রুমের মধ্যে প্রায় বেশ একজন উপস্থিত হয়েছেন। ছেলেটার এরকম জোকারের মতো কথাটা শুনে উপস্থিত থাকা মিম আর নীলা একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। তোর মৃত তোকে তুলে এনেছে আমার কাছে, আর মৃত্যুটাকে প্রদান করব আমি এই নিস্তব্ধ অন্ধকার ঘরে। হঠাৎ করে অজানা অচেনা প্রকাশিত চেয়ারের সাথে বেঁধে রাখা অবস্থায় থাকা ব্যক্তিটা আমার এরকম কণ্ঠস্বর সুরে খানিকটা তার শরীরটা শিহরিত হয়ে ওঠে। শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠেছে, যাই ঠান্ডা নিস্তব্ধ পরিবেশ ও আবহাওয়াতে থাকা শরীরটা ঘেমে যেতে শুরু করেছে। নাসিম নামের ছেলেটা আবার বলে ওঠে, তুমি যেই হয়ে থাকো না কেন, আমি তোমাকে ভয় পাই না। আর তুমি জানো না তুমি কার সাথে পাঞ্জা নিচ্ছ। আমি খুব ভালো করে জানি শহরের সবচেয়ে বড় মাথা এবং উচ্ছৃঙ্খল ধনসম্পদ এবং অর্থবিত্ত ক্ষমতা দিক দিয়ে এগিয়ে আছে নাসিম চৌধুরী, তাকেই তুলে এনেছি। তুই তো দেখি আমার সম্বন্ধে সবকিছু জানিস। কে তুই? তোর পরিচয় কি? কেন আমাকে এখানে তুলে এনেছিস? কেন? তোকে মারবো, সাথে অত্যাচার করব বলেই তোকে এখানে তুলে এনেছি। তোর পরিচয় কি? তোর সাথে আমার শত্রুতা কি? তুই আমাকে কেন তুলে এনেছিস? আমাকে ছেড়ে দে, তোর পরিচয় দে। তুই আমার সম্বন্ধে জানতে চাচ্ছিস? আমার পরিচয় শুনে তুই ভয়ে বসে থাকতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, তুই শুধু তোর পরিচয়টা দে। লেডি কিলার মিম চৌধুরী। মিমের মুখে চৌধুরী নামটা শুনতেই কলিজাটা মুহূর্তের মধ্যেই ক্ষতবিক্ষত হয়ে যায়। শরীরটা কাঁপাকাঁপি শুরু করেছে, গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না, দম বন্ধ হয়ে আসতে শুরু করেছে প্রচণ্ড রকমের। বুকের ভিতর যেন উথাল পাথাল শুরু হয়ে গেছে। লেডি কিলার নামটা শুরুতেই নাসির নামের ছেলেটা এবার আমতা আমতা করে বলে ওঠে, তার মানে তুমি সেই লেডি কিলার যে পুরো শহরে আতঙ্ক ফেলে দিয়েছো, যার ভয়ে শহরের কাজ করতে পারছে না আমাদের ছেলে পেলে। নাসিরের মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা সবাই হাসতে থাকে। বাইরেটা ভীষণ অন্ধকার, প্রায় কয়েকতলার উপরে তারা একটা বদ্ধ রুমের ভিতর বসে কথা বলছে। নীলা বলে ওঠে, হ্যাঁ,
তুই একদম ঠিক ধরেছিস। আমাদের ম্যাম সেই গ্যাংস্টার, যে গ্যাংস্টারের ভয়ে সবাই আতঙ্কে আছে। তোদের সবাইকে খুঁজে খুব নৃশংসভাবে হত্যা করবে বলে। নীলার মুখে এরকম কথা শুনে ছেলেটা আরও চমকে ওঠে, যেন তার ভেতরে থাকার আত্মাটা পালিয়ে যায়। চোখ দিয়ে অঝরে সাদা নোনা পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। কি করবে কি বলবে বুঝতে পারছে না ছেলেটা। নীলা আবার বলে ওঠে, তুই জানিস না তুই কার সাথে বাংলোয় আছিস? শহরের বড় বড় অফিসার আজ পর্যন্ত ধরতে পারিনি, আর তুই কিনা বলছিস তুই লেডিসটাকে চিনিস না। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু আমার অপরাধ কি? তোমার নাম কি? তোর একটাই অপরাধ, কুত্তার বাচ্চাগুলো, তোরা আমার বাবা মাকে হত্যা করেছিস, আমার সুখের পরিবারটাকে ধ্বংস করে দিয়েছিস। তোরা ভাবলি কি করে তোদেরকে মৃত্যু না দিয়ে ছেড়ে দিব? তোমার বাবা মাকে হত্যা করেছি মানে কি? কে তুমি আর কে তোমার বাবা মা? শহরের টপ বিজনেসম্যান এবং বাংলাদেশের কোটিপতিদের মধ্যে একজন, সে ইকবাল চৌধুরী ও ময়না চৌধুরীকে তোরা খুন করেছিস। একমাত্র মেয়ে যে কিনা লন্ডনে ছিলাম, আমি দেশে ফিরে এসে দেখি আমার বাবা মাকে কেউ বা কারা খুন করে ফেলে গেছে বাড়িতে। আমি প্রায় পাগল হয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কে আমার মা বাবাকে হত্যা করেছে। অনেক খোঁজাখুঁজির পর তোদের নামটা জানতে পারি। আর তোরা জানিস না তোরা কার বাবা মাকে মেরেছিস? তুমি সেই মেয়ে যে কিনে লন্ডনে লেখাপড়া করত, কিন্তু তুমি খবর পেলে কি করে? আমি সারপ্রাইজ দেওয়ার জন্য দেশে এসেছিলাম আমার মা বাবার বিবাহ বার্ষিকী পালন করতে, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই তাদের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীরটা দেখে। প্লিজ তুমি আমাদের ছেড়ে দাও। তোমার যত টাকা যত সম্পত্তি লাগে আমরা দিয়ে দেব, কিন্তু তুমি আমাদেরকে ছেড়ে দাও। তুই মরার জন্য তৈরি হয়ে নে, তোর মৃত্যুটাই তোর সঙ্গী সাথীদের মনে আতঙ্ক ঢুকিয়ে দেবে। নাসিমের মুখের ভিতর একটা কাপড়ের টুকরো ঢুকিয়ে দেওয়া, তারপর তার সামনে রাখা হয় ফুটন্ত গরম তেল, সাথে রাখা হয় পুরো মোবাইল এবং রাখা হয় বিভিন্ন পেরেক ও ঝুলি এবং হাতুড়ি সহ বিভিন্ন অস্ত্র সামগ্রী যন্ত্রপাতি। এত সব জিনিসপত্র দেখে বুকের মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাতাল শুরু হয়েছে নাসিমের। নাসিম নিজেকে ছাড়ানোর জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পেরিয়ে ওঠে না। তার হাত পা বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে, মুখের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা কালো কাপড়। কোনো চিৎকার কোনো আওয়াজ মুখের ভিতর থেকে বাইরে আসে না। মিম বলে ওঠে, আমি আমার বাবা মার ক্ষত বিক্ষত শরীরটা যেভাবে পেয়েছিলাম তার থেকেও ক্ষত বিক্ষত করে হত্যা করবো এই কুত্তা বাচ্চাটাকে। একটা গরম ধারালো চাইনিজ চাকু আগুনে গরম কর। মিমের কথা মতো নীরা একটা ধারালো বড় একটা চাকু বের করে তারপর সেই চাকুটা আগুনের মধ্যে জ্বালিয়ে কালো রঙে পরিণত করে। তারপর সেই চাকুটাকে আরও আগুন জ্বালিয়ে লাল রঙের রঙিন করে তোলে। তারপর একটা কাপড় দিয়ে সেই রঙটা তুলে ফেলে। এরপর সে ধারালো ছুরিটা দিয়ে তার পায়ের মধ্যে চেপে ধরে। মুহূর্তের মধ্যে পাটা উড়ে গিয়ে ফোসকা পড়ে যায়। ব্যথা আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এরপর সেই ধারালো ছুরিটা পায়ের মধ্যে রেখে উপরে বের করে ফেলে। যেদিক দিয়ে সেই ধারালো ছুরিটা বের করেছে সেদিক দিয়ে ওই জায়গা শুধু শরীরের মাংসগুলো গলে সিদ্ধ হয়ে গেছে। ব্যথা যন্ত্রণায় চিৎকার করতে থাকে নাসিম নামের ছেলেটা। তার আর্তনাদ কারো চোখে পড়ে না। এরপর নীলা বলে ওঠে, ম্যাম, ওই 2 পায়ে গত সৃষ্টি করে দিয়েছি, এখন কি করব? ওর সম্পূর্ণ মাথাটা কামিয়ে দাও, এরপর মাথায় চুন ঢেলে এরপর গরম তেল তার মাথায় ঢেলে দাও। ঠিক আছে ম্যাম, আপনি যেভাবে বলেছেন সেভাবেই করব। তবে ম্যাম, সাথী আমাকে ফোন দিয়েছিল, শহরে পুলিশ আপনার খোঁজ বেড়াচ্ছে। নীলার মুখে পুলিশের কথা শুনে আরও একটা রহস্যময় হাসি দেয় মিম আর বলে ওঠে, পুলিশ আমাকে ধরতে পারলেও কোনো কিছু করতে পারবে না, কেননা লন্ডনে আমার চেয়ে বড় কেউ নেই। লন্ডনের পাসপোর্ট নিয়ে আমি জেল থেকে বের হয়ে যেতে পারবো, আর আমাকে ধরবে এমন কেউ এখনও বাংলাদেশে তৈরি হয়নি। ম্যাম, একজন অফিসার আছে আমাদের এই লোকাল থানার ওসি, খুব ট্যালেন্টেড এবং খুব চালাক একটা অফিসার। তার কথার আগে বুলেট ওর হাত বেশি চলে। খুব ভয়ঙ্কর একজন পুলিশ অফিসার, যার নাম শুনে অপরাধীরা নিজের অপরাধ এমনিতেই প্রকাশ করে দেয়। নীলার মুখে এরকম কথা শুনে বেশ খানিকটা অবাক হয় মিম, কেননা এখনও এই জগতে এমন কোনো অফিসার আছে ভাবতে পারেনি। মিম বলে ওঠে,
ওই পুলিশ অফিসারের সম্বন্ধে আমাকে আরও কিছু তথ্য দিও, আর একে যন্ত্রণা দিয়ে অত্যাচার করে মারো। মিমের কথা মতো নীলাসহ বেশ কয়েকজন ফুটন্ত গরম তেল এবং পুরো আলকাতরা তার সামনে রাখা হয়। এরপর নাসিম নামের ছেলেটার মাথাটা ধীরে ধীরে এক এক করে সম্পূর্ণ কামিয়ে ফেলে চুলবিহীন মাথা তৈরি করে ফেলে। এরপর সেই মাথায় ফুটন্ত লাল টকটকে গরম তেল ঢেলে দেয়। ঢেলে দেওয়ার সাথে সাথে পটপট শব্দে ফুটতে থাকে তার মাথাটা। ছেলেটা ছটফট করতে থাকে, পাগলের মতো লাফালাফি করতে শুরু করে। এরপর খানিকটা গরম তেল একটা নলকূপা ব্যবহার করে কানের ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর এক এক করে কানের ভিতরে সে গরম তেল ঢালতেই থাকে, সাথে অপর কান বন্ধ করে দেয়। ফুটন্ত গরম তেল কানের ভিতরে ঢোকার কারণে মাথার মধ্যে সমস্ত কিছু পুড়ে ছারকার হতে শুরু করেছে, যেন মাথার ব্রেন সহ মাংসগুলো গলে খসে পড়তে শুরু করেছে। চিৎকার করছে, ছটফট করছে ছেলেটা। এরপর ছেলেটার হাতের ও পায়ের রগ ও শিরা উপশিরা কেটে দেয়। শিরাগুলো ফিনকি দিয়ে হালকা রক্ত বের হতে থাকে। এরপর গলার মধ্যে হালকা শ্বাসনালীটা কেটে দেয়। ধীরে ধীরে ছেলেটার দম বন্ধ হয়ে আসতে থাকে। এরপর নাসিম নামের ছেলেটার মুখের ভিতর থেকে কাপড়টা বের করে নিয়ে আসা হয়। সাথে সাথে ছেলেটা গগন কাঁপনা চিৎকার দেয়। তার চিৎকারে যেন 10 তলার বিল্ডিংটাও পুরো কেঁপে ওঠে। থরথর করে কাঁপছে পুরো বিল্ডিংটা। রুমটা সাউন্ড প্রুফ, এই জন্য ভেতরে চিৎকার বাইরে কেউ শুনতে পায় না। ছেলেটা গলা ফাটা গগন কাঁপানো চিৎকার দিয়ে বলে ওঠে, আমাকে মেরে ফেলো। আমি তোমার এই অমানবিক অত্যাচার আর সহ্য করতে পারছি না। আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। ছেলেটা কান্না করছে আর গগন ফাটা চিৎকার দিচ্ছে। আর এই চিৎকারে যেন উপস্থিত থাকা ছেলে মেয়েগুলোর মধ্যে ভয়ের বিরাজ শুরু করেছে। উপস্থিত থাকা ব্যক্তিগুলোর শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে, চোখের সামনে যেন মৃত্যুর আগেই মৃত্যুর যন্ত্রণা দেখতে পাচ্ছে। এতটাই ভয়ঙ্কর সেখানে অত্যাচার শুরু করেছে। এটা দেখে নীলা হাসতে থাকে। এরপর মিম একটা চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসে পড়ে। তারপর একটা লাল রঙের সিগারেট বের করে মনের সুখে টানতে থাকে। বেশ কয়েকটা সিগারেট জ্বালায়। সিগারেটগুলো জ্বালিয়ে জ্বলন্ত অবস্থায় নাসির নামে ছেলেটার মুখের ভিতর ঢুকিয়ে দেয়। সাথে সাথে সিগারেটের ধোঁয়া এবং জ্বলন্ত আগুনে মুখের ভিতরটা জিভাসহ পুড়ে কয়লাতে পরিণত হয়ে যায়। ছেলেটা না গিলতে পারছে না বাইরে ফেলতে পারছে, কেননা সিগারেটগুলো ভিতরে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে কাপড় দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হয়। ছেলেটা সহ্য করতে না পেরে জ্বলন্ত সিগারেটগুলো গিলে ফেলে, যেদিকে গিয়ে গলার খাদ্যনালী দিয়ে প্রবেশ করছে। সেই খাদ্যনালী সহ পেটের বিভিন্ন অংশ পুড়ে ছাই হয়ে গেছে। ব্যথা, যন্ত্রণা ও অত্যাচারে ছেলেটা ফ্লোরের মধ্যে পড়ে থেকে ছটফট করতে থাকে। নিজের কাটা হাত নিয়ে গলা চেপে ধরছে। ছেলেটার এরকম আর্তনাদ দেখে মিম হাসতে হাসতে বলে ওঠে, তোরা আমার মা বাবাকে হত্যা করেছিস, এই জন্য তোকে তোর মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। কেননা তোকে না মারলে আমার মা বাবার আত্মাটা শান্তি পাবে না। তাই মৃত্যুর কি যন্ত্রণা সেটা তোকে সহ্য করতেই হবে। এই বলে ছেলেটার দুই হাতে দুই পাশে রশি লাগিয়ে দেয়ালের সাথে দাঁড় করিয়ে রাখে। ছেলেটার শরীর থেকে রক্ত পড়ছে, সারা শরীরে অত্যাচারের চিহ্ন। নীলা আবার বলে ওঠে, ম্যাম, এখন কি করব? এই কুত্তার বাচ্চাটা প্রায় মৃত্যুর দুয়ারে ঢলে পড়েছে। আর মনে হয় না যে এর বেশিক্ষণ অত্যাচার করতে পারবো। এরপর মৃত্যু, পরে লাস্টটা কোথায় ফেলে দিয়ে আসবো? ওকে এমন জায়গায় ফেলে আসবি যেখানে সারা দিন সারা রাত মানুষের চলাফেরা থাকে। ওর মৃত্যুর মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে আমি ফিরে এসেছি তাদের আজরাইল হয়ে, তাদেরকে মৃত্যু সমর্পণ করতে। ম্যাম, এরকম জায়গা তো এই শহরে শুধু একটাই আছে, ভার্সিটির স্কুল অ্যান্ড কলেজের সাথে, যেখানে মার্কেট এবং বিভিন্ন অফিস, অর্থাৎ পুরনো জায়গায়। এটাই চলাচল গাড়ির মূল স্থান। মরে গেলে কুত্তার বাচ্চাটাকে ভার্সিটির রাস্তার মাঝে ঝুলিয়ে ফেলে আসবি। এখন এর সাথে কি করব? ওর মুখের ভেতর থেকে জিভাটাকে বের করে একটা গরম তার দিয়ে জিভাটা পেঁচে দেওয়ালের সাথে টানতে থাক। যতক্ষণ না তার জিভাটা মুখের ভেতর থেকে চিরে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত তার জিভাটাকে টানতে থাকবে। ম্যাম, একে তো একেবারে মেরে ফেললেই হতো। এত অত্যাচার করছেন, আমার তো নিজেরই ভয় লাগছে। আমাকে দাও, আর তুমি সাইডে দাঁড়িয়ে থাকো, দেখো আমার অত্যাচার।
আমি দুই ধরনের মানুষকে ঘৃণা করি, এক প্রতারক, দুই স্বার্থপর। তাদের মধ্যে এই কুত্তার বাচ্চাটা জড়িত আছে। আমার বাবার বন্ধু হয় কিনা, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমার বাবা মাকে খুন করেছে। তারপর নীলা সাইডে সরে যায়। সামনে এগিয়ে আসে মিম। তারপর নাসিম নামের ছেলেটার মুখের ভিতর থেকে একটা কালো রঙের কাপড় বের করে ফেলে। তারপর একটা গরম লাল আকৃতি পণ্য তার জিভার থেকে ভালো করে পেঁচিয়ে গিরগিটি মেরে দেওয়ালের সাথে জিভাটাকে টানতে থাকে। সাথে সাথে পাগল কুত্তার মতো এবং ভয়ঙ্কর পাগলা ষাঁড়ের মতো লাফালাফি করতে শুরু করে, যেন কলিজাটাকে কেউ বের করে আনছে, এতটাই যন্ত্রণা হচ্ছে তার। ছেলেটা নিজেকে বাঁচাতে পারে না, ছটফট করতে থাকে। পটপট শব্দে মুখের ভিতর থেকে জিহ্বাটা ছিঁড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। এক পর্যায়ে জিহ্বাটা মুখের ভিতর থেকে ছিঁড়ে বেরিয়ে আসে। সাথে সাথে মুখের ভিতর থেকে গড়গড় করে রক্ত পড়তে শুরু করেছে ছেলেটার। মুখের ভিতর থেকে লাল রক্ত পড়তে থাকে। এটা দেখে মিম বলে ওঠে, ওর চোখে লবণের সাথে পেঁয়াজ ও লাল মরিচের গুঁড়ো ঢেলে দে। ওর ছটপটানি এবং অত্যাচার যেন আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো শহরে। মিমের কথা মতো নীলাসহ আরও বেশ কয়েকজন সেই সরঞ্জামগুলো নিয়ে আসে এবং এক এক করে তার চোখের মধ্যে ঢেলে দেয়। সাথে সাথে যেন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে লাল রঙের রঙিন হয়ে যায়। ছেলেটা পাগলের মতো ছটফট করতে থাকে। এখনও মরেনি, শ্বাসনালী কেটে দেওয়ার পরও বেঁচে আছে। এটা দেখে তার মুখের ভিতর একটা কাপড় ঢুকিয়ে দেয়। তারপর নাকের ভিতর তুলা দিয়ে নাক বন্ধ করে দেওয়া হয়, যাতে নিঃশ্বাস নিতে না পারে। সাথে সাথে ছেলেটা নিঃশ্বাস না নিতে পেরে ছটপট করতে থাকে, লাফালাফি করতে থাকে, ছটপট করতে থাকে, ফ্লোরে গড়াগড়ি খেতে থাকে, ছটপট করতে থাকে, ফ্লোরে গড়াগড়ি খেতে থাকে, যেভাবে একটা গলা কাটা মুরগি বা পাটা ছাগলকে বলি দেওয়া হয়। ঠিক একইভাবে ফ্লোরের উপর ছটফট করতে থাকে নাসিম নামে ছেলেটা। এক পর্যায়ে তার নিথর দেহটা পড়ে থাকে সাদা ফ্লোরের উপর। পুরো রুমটা জুড়ে লাল রক্তে রক্তবর্ণ ধারণ করেছে। নীলা বলে ওঠে, ম্যাম, কুত্তার বাচ্চাটা তো মরে গেছে, এখন ফেলে আসবো? ওকে উলঙ্গ অবস্থায় ভার্সিটির গেটের সামনে রশি দিয়ে উল্টো করে ঝুলিয়ে ফেলে আসবে। আর এই ভিডিওটা সেখানে দিয়ে আসবে, যাতে ভিডিওটা দেখে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওর সঙ্গী সাথীরা যেন আমার উপস্থিতি সব জায়গায় অনুভব করে। ঠিক আছে ম্যাম, হয়ে যাবে। ম্যাম, কাল সকাল 9টায় আমেরিকা থেকে জান্নাত বেগম আমাদের সাথে ডিল করতে আসছে। ঠিক আছে, তোমরা সব কিছু ব্যবস্থা করো। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায় মিম। এরপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে নীলা আরও বেশ কয়েকজন মিলে ছেলেটার লাশটাকে উলঙ্গ করে ভার্সিটির মাঠের কলেজের সামনে উলঙ্গ করে উল্টো করে তার দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। সাথে শরীরে সিলমোহর সহ বিভিন্ন ডিজাইনের গ্যাংস্টার দ্য লেডি গ্যাংস্টার। সাথে সেখানে ভিডিওটা রেখে তারাও বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাত গভীর হতে শুরু করেছে। এই লেডি গ্যাংস্টার, যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, শুধু উপস্থিতি টের পাওয়া যায়, কিন্তু তাকে দেখা যায় না। এতগুলো গোলক ধাঁধা, এত গোয়েন্দা সিক্রেট ইনফরমেশন পেয়েছি, কিন্তু ধরতে পারছি না। এরপর সেদিকে আবার মাফিয়া কিং রাজা বাবু। মাথা কাজ করছে কি কি হচ্ছে এই শহরে বুঝতে পারছি না। নিজের মতো করে ভাবতে থাকে কল্পনা, করতে থাকে অফিসার সম্রাট হচ্ছে প্রায় 64 ডিস্ট্রিক্টের একজন গোয়েন্দা বিভাগের সিক্রেট অফিসার এবং পাওয়ারফুল একজন অফিসার, যিনি একটা দুইটা না হাজার হাজার কেস সলভ করেছেন। অনেক বড় বড় সিক্রেট মিশন থেকে তিনি সফল হয়ে এসেছেন। কিন্তু যখন থেকে এই কেস দুটো হাতে নিয়েছে, তখন থেকে যেন অফিসার সম্রাট আলী নিজেকে চিনতে পারছে না। গোলক ধাঁধার মধ্য দিয়ে বারবার হারিয়ে যাচ্ছে, যে ধাঁধার মধ্যে একবার হারিয়ে গেলে নিজেকে আর বের করা যায় না। সম্রাট আলী মনে মনে বলে ওঠেন, এই কেসটা বুঝি আমার দ্বারা সম্ভব হলো না। বুঝতে পারছি না কে এই লেডি গ্যাংস্টার, কে এই মাফিয়া কিং রাজা বাবু, যাদের মাঝে আমি হারিয়ে যাচ্ছি। দুজনের খুন করার স্টাইলটা একদম ভিন্ন, যাদের মাঝে কোনো মিল নেই। নিজেকে ভাবনার মাঝে হারিয়ে ফেলতে শুরু করেছে। চোখে ঘুম নেই, শুধু ভাবনার চিন্তা। এই প্রথম যেন কোনো কেস তাকে পাগল করে তুলছে। রাতের ঘুম যেন তার হারাম করে দিয়েছে।
সে নিজেও জানে না আদৌ কোনোদিন এই কেসটা সলভ করতে পারবে কিনা। চারদিকটা একবার ভালো করে তাকিয়ে নেয়, তারপর ড্রয়ার থেকে একটা সিগারেট বের করে নিজে খেতে থাকে। নিকোটিনের ধোঁয়াগুলো উড়িয়ে দিতে থাকে। 3 তলা ভবনের উপরে একটি রুমে বসে কাজ করছিল সম্রাট। পুরো রাত নিস্তব্ধ, একদম জনশূন্যহীন পরিবেশ। রাতে 3টা বাজে। চেয়ার থেকে উঠে গিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ায় আর নিকোটিনের ধোঁয়াগুলো উড়িয়ে দিতে থাকে। প্রকৃতি কত সুন্দর। 3 তলা ভবনের উপর জানলার কাছে দাঁড়িয়ে চাঁদের কিরণের সাথে তারা ছোটাছুটি খেলাধুলোয় মুগ্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। দুশ্চিন্তাও টেনশন মুক্ত হয়ে যায়। সিগারেট খাওয়া শেষ করে মাথায় হঠাৎ করে মনে পড়ে অফিসার ফারুকের কথা। এক মুহূর্ত দেরি না করে টেবিলের উপর থেকে দামি একটা ফোন হাতে নিয়ে ডায়াল করে অফিসার ফারুক নামে সেভ করা মোবাইল নম্বরে। রিং হচ্ছে, বেজে চলেছে ফোনটা, কিন্তু রিসিভ করছে না। এইভাবে একবার দুইবার ফোন করেন, ফোন ধরে না। দ্বিতীয়বার ফোন করার সাথে সাথে ফোনটা রিসিভ করেন। অপর পাশ থেকে ঘুম ঘুম চোখে বলে ওঠে একজন। হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশে কোনো কিছু বলতে যাবে, কিন্তু তার আগে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় রাত 3:20 বাজে এবং ফোনের ওপাশে থাকা ফারুক নামের ব্যক্তিটির গলার আওয়াজ শুনতে পেরে বুঝে যায় যে ফারুক ঘুমাচ্ছে। সম্রাট কি করবে বুঝতে না পেরে তবু হালকা কণ্ঠে বলে ওঠে, আমি সিনিয়র অফিসার সম্রাট বলছি, তুমি কি ঘুমাচ্ছ ফারুক? হঠাৎ করে ফোনের ওপাশে থাকা সম্রাট নামের ব্যক্তির নামটা শুনতে পেরেই চোখ থেকে যেন ঘুম হারিয়ে যায় ফারুকের। ফারুক শোয়া থেকে বসে পড়ে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় রাত 3:25 বাজে এবং স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় লেখা আছে সিনিয়র অফিসার সম্রাট স্যার। ভীষণ ঘুম পেয়েছে। ঘুম ঘুম চোখে আবার বলে ওঠে, জি স্যার বলুন। এখন রাত 3:25 বাজে, আপনি এত রাতে ফোন করছেন, আপনি কি ঘুমাননি? না ফারুক, আমি ঘুমাইনি। আমার চোখ থেকে ঘুম হারিয়ে গেছে। তুমি আমাকে বাঁচাও, আমি গোলকধাঁধার মধ্যে হারিয়ে গেছি। কি বলেন স্যার, আপনি কোথায় হারিয়ে গেছেন? আর আপনার মতো একটা সিনিয়র অফিসার কিনা কিছুই করতে পারছি না। যখন মানুষ কোনো ধাঁধার মধ্যে হারিয়ে যায় তখন তার সময়ের পরিস্থিতি খুবই খারাপ যায়। স্যার ক্লিয়ার করে বলবে যে কি হয়েছে? আপনি সমস্যা কথা না বললে আমি সমাধান করব কিভাবে? তুমি নিশ্চয়ই জানো শহরে একের পর এক খুন হয়ে যাচ্ছে, মানুষ নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, রাতের আধারে গায়েব হয়ে যাচ্ছে। শহরে সবচেয়ে বড় বড় 10 বিজনেসম্যান সহ আরও কিছু শহরের মানুষ হারিয়ে যেতে শুরু করেছে রাতের আধারে। কেউ তাদেরকে তুলে নিয়ে গিয়ে গায়েব করে দিয়ে দিচ্ছে, পরের দিন তাদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যাচ্ছে। এই কেসের দায়িত্ব আমার উপরে এসে পড়েছে। আমি বুঝতে পারছি না কি করব। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে বাঁচাও। স্যার এখন গভীর রাত, কোনো কিছুই আমার মাথায় ঢুকছে না। আমি কালকে আপনার সাথে অফিসে দেখা করব। এখন রাখি, গুড নাইট। বলে কলটা কেটে দেয়। কথা শেষ করার আগেই মুখের উপর ফোনটা কেটে দেয় ফারুক। অফিসার সম্রাট সেও আর কোনো কিছু না ভেবে রাতের শেষের দিকে বিছানায় নিজের পিঠ লাগায় এবং ঘুমের দেশে পাড়ি জমায়। ধীরে ধীরে সকাল হতে শুরু করেছে। চারিদিকে ফজরের আজানে নিস্তব্ধ রাত। ফজরে এই সুন্দর মধুর কণ্ঠে আজানের ধ্বনিতে মুখরিত হয়ে উঠতে শুরু করেছে। চারিদিকে ফটফট হতে শুরু করছে আজানের ধ্বনি শুনে মানুষের বিভিন্ন এলাকার মসজিদে নামাজ আদায়ের জন্য। নামাজ শেষে মানুষগুলো ছুটে চলেছে নিজেদের বাড়ির উদ্দেশ্যে, কেউ বা চলেছে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে, অথবা কেউ নিজেদের কর্মস্থলে। ধীরে ধীরে ফটফট হতে শুরু করেছে। ঘুম থেকে মানুষ উঠে হাঁটাচলা করা শুরু করেছে। এমনটা সময় মানুষের চোখ যায় ভার্সিটির গেটের সামনে। মুহূর্তের মধ্যে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে 7টা বেজে যায়। সবার সুখের ঘুম হারাম হয়ে গেছে। খবরটা ইন্টারনেটের চেয়েও দ্রুত বেগে মানুষের মাধ্যমে একে অপরের কাছে ছড়িয়ে পড়ে। কলেজের মাঠে ধরে ধরে ছুটে আসতে শুরু করছে ভার্সিটির গেটের সামনে। এখনও কেউ লাশের গায়ে হাত দেয়নি। উপস্থিত হয়েছে বাংলাদেশ আইন শৃঙ্খলা কর্মকর্তা বাহিনী।
তাদের মাঝখানে আছে সিনিয়র অফিসার সম্রাট এবং ফারুক। লাশটাকে তারের সাথে পেঁচিয়ে রাখা হয়েছে। লাশটাকে সেখান থেকে নিচে নামানো হয়। চারিদিক দিয়ে মানুষ ঘিরে দৌড়াচ্ছে। আইন কর্মকর্তা বাহিনী মানুষকে সামলানোর চেষ্টা করছে। এমনটা অবস্থায় বিভিন্ন রিপোর্টার, সাংবাদিক, পেজ, মিডিয়া নিজেদের খবর প্রচার করছে। এক প্রতিবেদনে এক সাংবাদিক বলে ওঠে, সকাল 7টা বেজে 8টায় অবতীর্ণ হয়েছে। সকাল 8টার খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ। আতঙ্ক পরিস্থিতি ছড়িয়ে পড়েছে সব জায়গায়। আতঙ্ক একটাই, দিন দুপুরে এবং রাতের আধারে মানুষ গুম হয়ে যায়। পরের দিন সকালে তাদের ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত শরীর বিভিন্ন এলাকায় খুঁজে পাওয়া যায়। শহরের 2 জন আগন্তুকের আগমন ঘটেছে, গ্যাংস্টার দ্য লেডি গ্যাংস্টার, অপরজন মাফিয়া কিং রাজাবাবু। তাদের আতঙ্ক পুরো শহর নয়, পুরো দেশ জুড়ে আন্তর্জাতিক পর্যায়ে। শুধু পুলিশ নয়, গোয়েন্দা বিভাগও কিছু করতে পারছে না। সুন্দর শান্তশিষ্ট এবং এত সিকিউরিটি থাকা সত্ত্বেও একের পর এক খুন হতে চলেছে পঞ্চগড় জেলার আতোয়ারি উপজেলাতে। খুন করার পরে তাদের শরীরে এঁকে দেওয়া হচ্ছে গ্যাংস্টারের নাম সহ এবং খুন করার বিভিন্ন সামগ্রী, সাথে একটা ভিডিও। আজকে নিস্তব্ধ রাত এবং গভীর রাতে একটা ক্ষতবিক্ষত একটা লাশকে ফেলে গেছে। এই মার্ডারটা করেছে গ্যাংস্টার দ্য লেডি গ্যাংস্টার। সাথে তাদের কিভাবে হত্যা করেছে তার একটা ভিডিও লাশের পাশে রেখে গেছে। সংবাদের শেষে ভিডিওটা প্রচার করা হবে। ধরতে পারছে না পুলিশ বা গোয়েন্দা। শহরে নামিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন অফিসারকে। মিশরের এরকম রহস্যময় কেস হস্তান্তর করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অফিসার সম্রাটবাবুর কাছে। আমরা সরাসরি চলে যাব অফিসার সম্রাটবাবুর কাছে। স্যার, আপনি বলুন, এই খুনগুলো হঠাৎ করে শহরে এত প্রভাব ফেলেছে। অন্যান্য এলাকাগুলো তো শান্ত সৃষ্ট হয়ে গেছে। বাংলাদেশের এই পঞ্চগড় জেলার আতোয়ারি উপজেলাতে এত পরিমাণ খুন হওয়ার কারণটা কি? সাংবাদিকের এরকম অদ্ভুত কথা এবং নিজেদের মতো করে প্রশ্ন করায় বেশ বিরক্ত বোধ করছেন অফিসার সম্রাট। কেননা তিনি নিজে গোলকধাঁধার মধ্যে হারিয়ে গেছে। কেস তো দূরের কথা, কেসটার কোনো আগাগোড়া খুঁজে পায় না। ভাবনার মাঝে বারবার নিজেকে হারিয়ে ফেলে অফিসার সম্রাট। বলে ওঠে, দেখুন, চারিদিকে আমাদের অফিস ছড়িয়ে পড়েছেন, কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারছি না যে আসলে সত্যি এই খুনগুলো হচ্ছে না কেন। শহরের টপ বিজনেসম্যানগুলোকে টার্গেট করছে তারা, কিন্তু এই মাফিয়াদের সাথে শহরের টপ বিজনেসম্যানদের আসলে ক্যারেক্টারটা কি সেটা আমরা বুঝতে পারছিলাম না। যদি বুঝতে পারি সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে এটুকু বলে রাখতে পারি যে শহরের কেউ বেঁচে থাকবে না। অন্যান্য একদিনের গ্যাংস্টার দ্য লেডি গ্যাংস্টার তার গণহত্যা শুরু করেছে, অন্যদিকে একইভাবে মাফিয়া কিং রাজাবাবু শহরে আতঙ্ক ফেলেছে। অন্যদিকে শহরে বিভিন্ন জায়গায় নারী পাচার, শিশু পাচার, ধর্ষণ, সাথে খুন খারাপি আরও অন্যান্য বিভিন্ন সমস্যা। আপনারা নিজেরা সচেতন না হলে আইন বাহিনী কি করতে পারে? স্কুল, ভার্সিটি, কলেজে সবাই আতঙ্ক হয়েছে। এদেরকে ধরার জন্য আমাদের সিক্রেট অফিসারগুলো বিভিন্ন ভার্সিটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ধন্যবাদ সবাইকে। পঞ্চগড় জেলার আতোয়ারি উপজেলার শেষ খবর। শহরের পরিস্থিতি এবং শহরের সৌন্দর্যের রূপ পরিবর্তন হতে চলেছে সেই অজানা, অপ্রকাশিত, আকারবিহীন, অস্তিত্বহীন গ্যাংস্টারের আগমনে। এই গ্যাংস্টারগুলোকে কেউ আজ পর্যন্ত দেখেনি। যে দেখেছে সে দুনিয়াতে বেঁচে থাকতে পারেনি। তাই নিজে সাবধান থাকুন, অপরকে সাবধান করুন। ধন্যবাদ সবাইকে। বিজনেসম্যান নাছিমের লাশটাকে ফরেন্সিক ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। সাংবাদিক নিজের মতো করে খবর প্রচার করছে। এরপর সেই ছবি ভিডিওটা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট দুনিয়া এবং বিভিন্ন ট্যাবের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় পুরো নেট দুনিয়াতে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় লেডি গ্যাংস্টারের অত্যাচারের ভয়াবহ এক রোগ, যেটা আতঙ্ক ছড়িয়ে দেয় সাধারণ মানুষ থেকে উচ্চপদের বড় বড় বিজনেসম্যানদের মধ্যে। ধীরে ধীরে জায়গা খালি হতে শুরু করেছে। মানুষজন নিজেদের ভিড় কমাতে শুরু করেছে আইন কর্মকর্তা বাহিনীগুলো।
সেখান থেকে নিজেদের আরও অন্যান্য কাজের গন্তব্যের স্থলে যেতে শুরু করেছে। কেবিনে বসে মনের সুখে সিগারেট টানছে সম্রাটের সামনে রাখা আছে বেশ কিছু ম্যাগাজিন সহ খবরের কাগজ ও কিছু ছবি। সম্রাট বলে ওঠে, আমি কোনোদিন হেরে যাইনি, যত বড় কেস হোক স্যালাড করে দিয়ে এসেছি, কিন্তু আজকে আমি সত্যি হার স্বীকার করছি এই দুজন গ্যাংস্টারের মাইন্ড গেম খেলার কাছে। সম্রাটের মুখে কথাটা শুনে অপর পাশে বসে থাকা পায়ে পা রেখে চেয়ারের উপরে সিগারেট টানছে ফারুক। ফারুক হালকা মুচকি এসে মুখের ভিতর থেকে ধোঁয়াগুলো নাকের দুই পিঙ্কি দিয়ে বের করে উড়িয়ে দেয়। হালকা কণ্ঠে বলে ওঠে মুচকি হেসে, স্যার, যে কোনো পরিস্থিতিতে এত উত্তেজিত হয়ে কাজ করা সম্ভব নয়। বিপদ যতই বড়ই হোক না কেন, মাথা এবং মাইন্ডটাকে ঠান্ডা রেখে তার সাথে মোকাবেলা করতে হয়। আমি প্রায় 500-এরও বেশি তাদের ম্যাগাজিন পড়েছি, তাদের খবর পড়েছি, তাদের খুন করা স্টাইল পড়েছি, কিন্তু দুজনকে কোনোভাবেই মিলাতে পারছি না। যতবার তাদের ম্যাগাজিন পারি ততবার আমি গোলকধাঁধার মধ্যে হারিয়ে যাই। স্যার, ওরা হচ্ছে ঠান্ডা প্রকৃতির মানুষ। ওরা যা করবে তা ওরা আগে থেকেই ভাবে না, বরং পরিস্থিতি বুঝে তারা মোকাবিলা করে। তাদের স্টাইলে খেলতে হবে। কিন্তু সেটা কিভাবে? আদৌ কি তাদেরকে ধরা সম্ভব? তাদের আজকে পর্যন্ত কেউ দেখেনি, যদিও দেখেছে তাদেরকে বাঁচিয়ে রাখেনি। চুপ যে করেই হোক এই কেসটা হ্যান্ডেল করো ফারুক। গোয়েন্দা ডিপার্টমেন্টের সামান্য তোমাকে বাঁচাতে হবে। কথা শুনে ফারুক আবারও একটা রহস্যময় হাসি দেয়। তারপর টেবিলে রাখা বিভিন্ন ম্যাগাজিন হাতে নেয়। তারপর বেশ কয়েকটা ম্যাগাজিন হাতে নিয়ে খানিকটা চোখ এদিক ওদিক করে আমার ম্যাগাজিনগুলো রেখে দিয়ে বলে ওঠে, স্যার, অবশ্যই তাদেরকে ধরে ফেলবো, শুধু সময়ের ব্যবধানে তাদেরকে ধরতে পারছি না। এই বলে অফিস রুম থেকে বেরিয়ে যায় ফারুক। সম্রাট ভাবতে থাকে। অন্যদিকে 10টা বাজে। ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে একটা বোরখাওয়ালা মেয়ে। মেয়েটা শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, হাতে মোজা, পায়ে মোজা। মেয়েটা মাথা নিচু করে নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাচ্ছে। এই যে মিস কালো পাখি, তোমাকেই ডাকছি, এদিকে আসো। মেয়েটা কারো দিকে না তাকিয়ে কোনো কথা না বলে নিজের মতো করে পায়ে হেঁটে যাচ্ছে। এমন সময় পেছন থেকে আবার একজন বলে ওঠে, এই যে কালো বোরকাওয়ালি, তোকে ডাকছে, পেছনে আয়, আমরা তোর কাছে গেলে তোর ভাগ্য খারাপ। হঠাৎ করে মেয়েটা সেখানে থমকে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে দেখতে পায় কেউ কালো বোরখা পরে আসেনি। সবাই সিম্পল ড্রেস, সব আধুনিক পোশাক, স্মার্ট হ্যান্ডসাম দেখানোর জন্য সবাই আধুনিক পোশাক পরে ভার্সিটিতে প্রবেশ করছে। সে বুঝতে পেরেছে, কেননা শুধুমাত্র পুরো ভার্সিটি জুড়ে একমাত্র সেই কালো বোরখা পরে এসেছে। তাই পিছনে ঘুরে তাকাতে একটা মেয়ে এসে বলে ওঠে, কি রে, তোকে এতক্ষণ ধরে ডাকছি আমরা, আর তুই আমাদের কথা না শুনে নিজের মতো করে কোথায় যাচ্ছিস বুলবুলি? পাখি নামের মেয়েটা বোরখাওয়ালি মেয়েটাকে টানতে টানতে ভার্সিটির গেটের সামনে সেই আম গাছের নিচে গিয়ে দাঁড় করায় আর বলে ওঠে, আমাদের কথা না শুনেই চলে যাচ্ছিল পাখিটা, তাই তাকে ওখান থেকে তুলে নিয়ে আসলাম। কি রে বরকাওয়ালি, এই ভার্সিটিতে তুই ভর্তি হলি কি করে? তোকে তো দেখে খেত আনস্মার্ট লাগছে। তোর মতো একটা কালো মেয়ে কিনা আমাদের মতো এরকম একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে। প্রিয়া নামের মেয়েটার মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকার সবাই একবার উচ্চস্বরে হেসে ওঠে। সবাই মেয়েটাকে নিয়ে মজা করতে থাকে। মেয়েটা বলে ওঠে, আপু, আমার এতটাও রূপ সৌন্দর্য নেই যে আমি আমার রূপ সৌন্দর্য দেখানোর জন্য এখানে পর্দা ছাড়াই আসবো। এই পর্দা করেছি, আমার যা কিছু আছে সব কিছু শুধু আমার স্বামীর জন্য। তুই কি আমাদের অপমান করছিস? তোর কি মনে হয় আমরা আমাদের সব কিছু বিলিয়ে দিচ্ছি ভার্সিটির ছেলেদের কাছে? সেটা আপনারই ভালো জানে, তবে আমি পর্দা ছাড়া কোনোখানেই যাই না, কারণ এই পর্দাটা মানুষের সিকিউরিটি এবং সুরক্ষার দায়িত্ব পালন করে। খুব বড় বড় কথা বলছিস তাই না? দাঁড়া, তোর সিকিউরিটি আর দায়িত্ব পালন ছুটাচ্ছি। কথাটা বলে এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু কোনো কিছু চোখে পড়ে না। অন্য দিক দিয়ে ভার্সিটির মাঠে প্রবেশ করছে একটা ছেলে। চশমা, চুলগুলো মাঝখানে দিয়ে স্মৃতি করে দুপাশে আঁচড়ে নেওয়া, পোশাকে আশাকে একদম গাইয়া সাধারণ একটা শার্ট,
কালো রঙের প্যান্টটা ঢিলে ঢালা, শার্টটা পরিষ্কার হলেও কেমন যেন তাকে খেতে লাগছে। সাইকেলের প্যাডেল মেরে হাতে হ্যান্ডেল দিয়ে সাইকেল দিয়ে ভার্সিটির মাঠে প্রবেশ করছে একটা ছেলে। ছেলেটার এরকম কাহিনী দেখে ভার্সিটির অধিকাংশ ছেলেকে তাকিয়ে আছে। ছেলেটা নিজের মতো করে সাইকেলটা চালিয়ে ভার্সিটির মাঠের ভিতরে প্রবেশ করছে। এখনই চোখ যায় আম গাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই সব ছেলে মেয়েগুলোর। সবাই ছেলেটার এরকম কর্মকাণ্ড দেখে হাসতে থাকে। তখনই পিয়া বলে ওঠে, শফিক, রহিম, ওই শালা ক্ষেত আবালটাকে তুলে নিয়ে আয় এইখানে। তার কথা শুনে বেশ খানিকটা অবাক হয়ে যায়। সবাই মিলে বুঝতে পারে না হঠাৎ করে পিয়া ওই ক্ষেত আবালটাকে কেন তুলে নিয়ে আসতে বলছে। কারো মাথায় ঢুকছে না। আবার বলে ওঠে, আরে আগে ওকে তুলে নিয়ে আয়, তারপর দেখ কি হয়। তোরা যদি তুলে নিয়ে না আসিস বুঝবি কি করে? সবটাই তো বুঝলাম, ওকে না হয় তুলে নিয়ে আসা যাচ্ছে, কিন্তু তুই করবিটা কি এটা তো আগে বল। এই বরকাওয়ালির অহংকার বেশি না, যে সে সব জায়গায় পর্দা করে যায়। আজকে ওর পর্দা ফাটাবো এই ছেলেটাকে দিয়ে। কথাটা শুনে সবাই যে যার মতো সবাই মিলে আড্ডা দিচ্ছে। এমন সময় শফিক আর রহিম গিয়ে ছেলেটার সাইকেলটা পিছন থেকে টেনে ধরে। পিছন থেকে টেনে ধরার কারণে ছেলেটার সাইকেলটা নিয়ে সাথে সাথে মাঠের মাঝখানে পড়ে যায়। এটা দেখে সবাই হেসে ওঠে। ছেলেটা বেশ খানিকটা ব্যথা পেয়েছে, তবুও উঠে দাঁড়ায়। উঠে দাঁড়াতেই ছেলেটা বলে ওঠে, ভাইয়া আপনারা আমাকে ফেলে দিলেন কেন? শুধু শুধু আপনার সাথে আমাকে ব্যথা দিলেন। ফারুকের এরকম ইনোসেন্ট কথা শুনে ছেলে দুটা একে অপরের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। রহিম আর শফিক ছেলেটাকে কোনো কিছু বলতে না দিয়ে ছেলেটার হাত ধরে টানতে টানতে নিয়ে আসে আম গাছের নিচে, সাথে সেই ভাঙাচোরা চায়না ফোনিশ ইন্ডিয়ান সাইকেলটাকে। তারপর তাদের সামনে এনে রাখা হয়। প্রিয়া বলে ওঠে, বরকাওয়ালি, তোর খুব অহংকার না, এবং তুই খুব স্মার্ট হয়ে কথা বলছিস। তুই জানিস না তুই ভার্সিটিতে কার সামনে পড়েছিস? এই ক্ষেত আবালটাকে দিয়ে তোর কালো বোরকা ফাটাবো। মানে কি এসব আপনারা কি বলছেন? আর আপনারা জানেন না আপনারা কার সাথে কি করছেন? তুই কি আমাদের হুমকি দিচ্ছিস? আমাদের ইশারায় এই ভার্সিটির একটা পাতাও নড়ে না, আর তুই কি না আমাদের হুমকি দিয়ে কথা বলছিস? আপনারা আমাকে যেতে দিন, না হলে তুই কি করবি? বেশি কথা বলো না এই খ্যাতের সাথে। তোকে বিয়ে পড়িয়ে দিয়ে এই ভার্সিটির মাঠে সবার সামনে তোদের বাসর করিয়ে ছাড়বো। উপস্থিত থাকা সবাই একথা শুনে হেসে ওঠে। ক্ষেত ছেলেটা বেশ খানিকটা লজ্জা পায়। একথা শুনে আর চোখে মেয়েটার দিকে একবার তাকায়। প্রিয়া বলে ওঠে, এই যে ক্ষেত বাবু, তোর নাম কি? আগে আপু, আমার নাম হচ্ছে গিয়ে ফারুক। সবাই আমাকে ফারুক বাবু বলে ডাকে। ফারুক নামের ছেলেটার মুখে এরকম নামটা শুনে সবাই হেসে ওঠে। পাখি বলে ওঠে, পিয়া, তুই আসলে একটা মাল রে। দুজনকে মানিয়েছে, একদম স্মার্ট আর একজন আনস্মার্ট। এখন কি করবি বলতো? সবাই ভাবতে থাকে আসলে তাদের সাথে কি করা যায়। এমন সময় প্রিয়া বলে ওঠে, এই ক্ষেত ফারুক, এই বরকাওয়ালি মেয়েটার পর্দা খুলে নিজের ফাটা সোরা ও অপরিষ্কার নোংরা দুই ঠোঁট মেয়েটার ঠোঁটে স্পর্শ করবে, যাকে পরিভাষায় বলে লিপকিস। তাও আবার সেটা প্রকাশ্যে আমাদের সামনে। এটা না করলে তোদের দুজনের কপালে ভীষণ দুঃখ আছে। এটা আমি কোনো দিন করব না। আর আপনাদের সাহস হয় কি করে? আপনারা আমার সাথে এসব করছেন? তোকে বললাম না চুপ থাকতে। এখানে আমরা যেটা বলি সেটাই হয়। আমাদের উপরে প্রিন্সিপালও কথা বলতে পারে না। সেখানে তুই কি করবি? নিজেদের ইজ্জত বাঁচাতে চাইলে যেটা বলছি সেটা কর। আপু প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এসব করতে পারি না। কিভাবে করব জানি না। সমস্যা নেই, তোকে আমরা শিখিয়ে দেব। আমরা শুধু যা শেখাবো তাই করবি। আপু লিপকিস কি? আর ওইটা করলে কি হয়? খুব মজা পাবি, শান্তি পাবি। অমৃত পান করেছিস তুই। কিন্তু আপু ওসব করতে তো আমার লজ্জা করে। এই যে মিস্টার, চুপ করেন তো। আপনি আসলেই একটা বোকা। আপনার তো লজ্জা করছে না এসব কথা বলতে? আর আমি আপনার সাথে কোনোদিনও ওসব করব না। তাহলে তুমি কি চাও যে তোমার সাথে শফিক আর রফিক কিস করুক? দেখো, এদের কিস খাওয়ার থেকে বোকাটার কিস খাওয়াটা অনেক ভালো। কেননা এরা কিস করলে
তোমার ঠোঁট কামড়ে ফেলবে, আর বোকাটা কিস করলে শুধু ঠোঁটে ঠোঁট হবে। আপনাদের যা ইচ্ছা তাই করতে পারেন, আমি কোনোভাবেই এসব করব না। চোখের ইশারা দেওয়ার সাথে সাথে সবাই মিলে মেয়েটাকে চারিদিক দিয়ে ঘিরে ধরে। তারপর তার পরনে থাকা বোরকাটা টেনে খুলতে থাকে। এটা দেখে বেশ খানিকটা ভয় পেয়ে যায় মিম। হ্যাঁ, সেটা আর কেউ না, মিম, লেডি গ্যাংস্টার মিম। মিম মনে মনে বলে ওঠে, আমার কাছে তো বন্দুক আছে, বড় বিপদ থেকে বাঁচতে ছোট বিপদ মেনে নেওয়াই ভালো। ঠিক আছে, আমি আপনাদের শর্তে রাজি আছি। আমি ওই ছেলেটাকে কিস করতে রাজি আছি, তবে আপনারা সবাই সাইডে দাঁড়াবেন। হঠাৎ করে চোখের নিমেষে মিম নিজের মুখের উপর থেকে কালো কাপড়টা সরিয়ে দিয়ে চোখের পলকে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় ফারুক নামের সেই হাবাগোবা ছেলেটার ঠোঁটে। হঠাৎ করে এমন হওয়াতে দুজনের শরীর যেন এক ইলেকট্রিক্যাল বিদ্যুৎ প্রবাহিত হয়ে যায়। এরই মধ্যে পাশে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলো ছবি তুলে এবং লাইভের মাধ্যমে ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়াতে। প্রায় কয়েক মিনিট পর একে অপরকে ছেড়ে দেয়। এইটা দেখার পর লজ্জায় দুইজন দুই দিকে দৌড়ে পালিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে এটা ভাইরাল হয়ে যায়, ছড়িয়ে পড়ে নেট দুনিয়াতে। ভার্সিটির মাঠে যে দিক দিয়ে প্রবেশ করছে তারা সবাই ফারুকের দিকে তাকিয়ে থাকে। মেয়েটাকে কেউ চিনতে পারে না, কেননা সে পর্দা করছিল, এই জন্য আর তার মুখটা স্পষ্ট দেখা যায়নি। কিন্তু ফারুককে স্পষ্ট দেখা গেছে, তাই ফারুকের দিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকে, যেন সে দেখতে এলিয়েন, জোকার, বাঁদরের মতো। তাই তার দিকে সবাই তাকিয়ে থাকে। ক্লাসরুমের ভেতর দুজন প্রবেশ করে। পুরো ক্লাসরুমের বেঞ্চ ফুলফিল হয়ে গেছে, পেছনে একটা বেঞ্চ ফাঁকা আছে। কোনো কিছু না ভেবে ফারুক সে বেঞ্চে গিয়ে বসে পড়ে। মিম সেও আর কোনো উপায় না পেয়ে বসে পড়ে। লজ্জায় একে অপরের দিকে কেউ তাকাচ্ছে না। ক্লাসরুমে ম্যাম চলে আসে, নিজের মতো করে পড়াতে থাকে, কেউ কিছু বলছে না। অন্যদিকে বেশ কয়েকজন মিলে মিটিং করছে একটা বদ্ধ রুমে, প্রায় 10 থেকে 12 জনের মতো। সেখানে আছে ছেলে মেয়ে উভয়, মহিলা পুরুষ। এক পর্যায়ে তাদের মধ্যে নীরবতায় ছেয়ে যায়। নীরবতা ভেঙে কেউ কথা বলে না। সবার সামনে রাখা আছে বিভিন্ন আইটেমের খাবার, রাখা হচ্ছে বিভিন্ন স্টাইলের অ্যালকোহল। এক পর্যায়ে ওদের লিডার আরিফ বলে ওঠে, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে খবর পেয়ে গেছো, শহরে নতুন দুজন গ্যাংস্টারের আগমন ঘটেছে। শহরটা পুরো থমকে আছে, পুলিশ প্রশাসন কেউ ধরতে পারছে না তাদেরকে। এর মধ্যে খুন করেছে নাসিমকে। নাসিম আমাদের ব্যাপারে যদি সত্যি তাদেরকে বলে দেয়, তাহলে সামনে বিপদ আছে। কিন্তু ভাই, সব কলেজে ভার্সিটিতে আমাদের লোক ফিট করে দেওয়া আছে, তারা বিভিন্ন কাজের সাথে সাথে মেয়েরাও আমাদের দলে কাজ করছে। চিন্তার বিষয় সেটাই যে কে এই লেডি গ্যাংস্টার, যে এক এক করে আমাদের দলের সঙ্গীদের এবং আমাদের সাথে যুক্ত থাকা সেসব ব্যক্তিদেরকে নির্মমভাবে হত্যা করছে। ভাই, আমি আরও খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আপনি কি বলেন মিস আখি? এখানে আমি কি বলবো, আমি তো নিজেই আতঙ্কে আছি। দেশের পরিস্থিতি যেমন খারাপ, তেমনি শহরের অবস্থাও খারাপ। যত তাড়াতাড়ি সম্ভব হয় এই গ্যাংস্টারদের সম্বন্ধে জানতে হবে এবং জানতে হবে যে এরা কেন হত্যা করছে আমাদের সঙ্গীদের, কি তাদের উদ্দেশ্য। শুধু আমাদের সাবধানে থাকলে হবে না, বরং আমাদের ছদ্মবেশেও থাকতে হতে পারে, যাতে আমাদের কেউ চিনতে না পারে। ওকে, ঠিক আছে, সবাই যে যার মতো তাহলে বেরিয়ে পড়ো এবং খুব সাবধানে থাকবে। তারপর তারা মিটিংটা শেষ করে যে যার মতো বিলাসবহুল সেই অফিস থেকে নেমে লাক্সারি বিভিন্ন মডেলের ক্লাবের গাড়িতে করে নিজেদের গন্তব্যে রওনা দিয়েছে। ওদিকে ক্লাসরুমে এক এক করে ম্যাডাম সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে। ক্লাসের সবাই ক্লাসরুম থেকে এক এক করে বেরিয়ে গেছে। পুরো ক্লাস ফাঁকা, কিন্তু ক্লাসরুমে দুজন ব্যক্তি এখনও আছে, একজন মিম, অপরজন ফারুক। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে কেউ কথা বলছে না। এভাবে বেশ কিছু সময় কেটে যায়। এক পর্যায়ে নীরবতা ভেঙে মিম বলে ওঠে, এই যে মিস্টার, আপনার নাম কি? আর আপনার সাথে তখন ওইসব করার জন্য আই এম সরি, বাট আপনি ওই সব কিছু খারাপ চোখে দেখবেন না। না না আপামনি, ইজ ওকে, আমি কোনো কিছু মনে করিনি। বাসা কোথায় আপনার? আর ফ্যামিলিতে কে কে আছে? আপনার
এরকম অবস্থা কেন ভার্সিটিতে স্মার্ট হয়ে আসতে হয় আপনি জানেন না? আমার ফ্যামিলিতে আমি একাই, আমার কেউ নেই। এই খাই, এই ঘুরি, এই পড়ি। কাল থেকে ভার্সিটিতে একটু স্মার্ট হয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপামনি। তারপর তারা ভার্সিটি থেকে যে যার মতো বেরিয়ে পড়ে। ভার্সিটিতে আর তেমন ক্লাস হবে না, যে যার মতো আড্ডা দিচ্ছে, কেউ কেউ বেরিয়ে যাচ্ছে। ফারুক নিজের সাইকেল নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে, আর মিম কলেজের গেটের সামনে একটা রিক্সা নিয়ে নিজের গন্তব্যে চলে যায়। ফারুক সাইকেল চালাচ্ছে আনমনে, বারবার ভার্সিটির মাঠে এসে ঘটে যাওয়া দৃশ্যটাকে মনে করে মুচকি মুচকি হাসে, কেননা সে দেখে ফেলেছে মিমকে। মিম দেখতে অসম্ভব সুন্দর, যে ধবধবে সাদা দুধের থেকেও চকচকে ধকধকে সাদা ধবধবে গায়ের রং। শরীরে হালকা টাচ করলেই যেন দেখতে পাওয়া যাবে শরীরের রক্ত চলাচল। চোখগুলো টানা টানা, চোখের পাতাগুলো চিকন কালো গাঢ়, ঠোঁটগুলো চিকন পাতলা, সাদা ধবধবে ঠোঁটের নিচে কালো একটা তিল। সে তিলটা যেন তার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আর আমাদের গল্পের নায়ক ফারুক, ফারুক দেখতে ভীষণ হ্যান্ডসাম। সে ছদ্মবেশে বিভিন্ন জায়গায় যায়, তাই মানুষ তাকে চিনতে পারে না। কিন্তু ফারুক 6 ফিট 7 ইঞ্চি, ভীষণ হ্যান্ডসাম এবং বডি ফিটনেস দেহ। হাসতে হাসতে চলে আসে নিজের বাড়িতে। সবেমাত্র বাথরুম থেকে ফ্রেশ হয়ে পায়ে পা রেখে বসেছে, তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় ফোন করেছে নাইম। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে নাইম বলে ওঠে, হ্যালো ভাই, আপনি কোথায়? দুজনকে তুলে এনেছি, দেলোয়ার আর মাসুদকে। ওদেরকে বেঁধে রাখ, আমি সময় মতো পৌঁছে যাব। পারলে তোরা অত্যাচার শুরু করে দে। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে, নো টেনশন, আপনি শুধু সময় মতো চলে আসবেন। কলটা রাখতে না রাখতেই ফোনটা আবার বেজে ওঠে। ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় স্পষ্ট ভাষায় স্ক্রিনে নামটা ভেসে উঠেছে সম্রাট স্যার। তাই আর দেরি না করে ফোনটা রিসিভ করে ওপাশ থেকে অফিসার সম্রাট বলে ওঠে, কি ব্যাপার ফারুক, তোমাকে কেসটার সাথে আঠার মতো লেগে থাকতে বলেছিলাম, কোনো খবর পেয়েছো কিনা? জি স্যার, কাজ চলছে, কিন্তু এখনো কোনো খবর পাইনি। আমরা যদি চলে ডালে ডালে, ওরা চলে পাতায় পাতায়। যাই হোক ফারুক, তুমি তাদেরকে ধরার ব্যবস্থা করো। তাদেরকে ধরতে না পারলে অন্তত তারা এসব কেন করছে সেটা জানার চেষ্টা করো। ঠিক আছে স্যার। কলটা কেটে দেয়। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে নিজের গোডাউনের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার সাথে সাথে পেছন থেকে বেশ কয়েকজন মিলে একটা সোফা সেট এনে দেয়। পায়ে পা তুলে বসে পড়ে সোফার মাঝে, তারপর একটা সিগারেট চালায়। এখনও জ্ঞান হারিয়ে পড়ে আছে। চেয়ারের সাথে তাদেরকে বেঁধে রাখা হয়েছে শিকড় দিয়ে। ফারুক বলে ওঠে, ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে তাদের মুখে সেটা দাও। ফারুকের কথা মতো ছেলেগুলোর মুখে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা বরফের পানি সেটা দেওয়া হয়। সাথে সাথে ছেলেগুলোর কাঁপুনি দিয়ে ওঠে শরীরটা। তারপর তাদের জ্ঞান ফিরে আসে। ছেলেগুলোর জ্ঞান ফিরে আসাতেই তারা দেখে তাদেরকে শিকল দিয়ে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। সামনে তাকিয়ে দেখতে পায় ইন্সপেক্টর ফারুক দাঁড়িয়ে আছে। এটা দেখে বেশ খানিকটা অবাক হয় ছেলেগুলো, আর বলে ওঠে, আরে অফিসার, তুমি আমাদের তুলে নিয়ে এলে কেন? তোমাকে তো আমরা পুরো টাকা পাঠিয়ে দিয়েছিলাম, তাহলে তোরা আমাদের তুলে নিয়ে আসলি কেন? তোরা তো টাকা দিয়েছিস একজন পুলিশ অফিসারকে, কিন্তু তোরা কোনো গ্যাংস্টারকে টাকা দিয়ে কিনতে পারিসনি। গ্যাংস্টার মানে কে গ্যাংস্টার? কোন গ্যাংস্টার? তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, তোরা আমার সম্বন্ধে জানিস না তাই এসব বলছিস। তোরা তো আমাকে টাকা দিয়ে কিনে নিয়েছিস যাতে আমি কেসটা এখানে ধামাচাপা দিয়ে দেই, কিন্তু তোরা তো আমাকে গ্যাংস্টার হিসেবে কিনতে পারিসনি। আসলে কে তুই? তোর সত্যিকারের পরিচয় কি? তুই কেন তুলে নিয়ে আইলি? মাহমুদ আর দেলোয়ারের এরকম কথা শুনে হাসতে থাকে উপস্থিত থাকা সবাই। এটা দেখে তাদের মধ্যে থেকে নাইম বলে ওঠে, জানোয়ার কোথাকার, কথাবার্তা ঠিক করে বল। তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? তোর সামনে গ্যাংস্টার রাজাবাবু দাঁড়িয়ে। নীলের মুখে রাজাবাবু নামটা শোনার সাথে সাথে গলার পানি যেন শুকিয়ে যায়, চোখ দিয়ে যেন ঝাপসা দেখা শুরু করছে। গলার ভিতর থেকে যেন বাইরে কোনো আওয়াজ বের না হয়।
নিঃশ্বাসটা ভিতরে নিলে নিঃশ্বাসটা বাইরে যেন বের করতে পারে না। এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে ফেঁসে গেছে রাজাবাবু নামটা শোনার সাথে সাথে। তাদের এরকম অবস্থা ফারুক দেখে বলে ওঠে, তোরা ভার্সিটিতে কোনো ড্রাগস পাচার করিস, সাথে বিভিন্ন ব্যবসা করিস, তোরা কতজন আছিস, সাথে তোরা জান্নাত নামের সেই মেয়েটাকে কেন ধর্ষণ করেছিস? এতগুলো তথ্য শুনতে পেয়ে গলা শুকিয়ে গেছে। মাসুদ বলে ওঠে, তার মানে তুই একজন পুলিশ অফিসার হয়ে কিনা তুই একটা গ্যাংস্টার, তুই একটা সন্ত্রাসী। আমরা কোনোভাবে বলবো না আমাদের বসকে, আর আমরা ওই মেয়েটাকে কেন ধর্ষণ করছি তা বলবো না। তোর যা করার তুই করে নে। কথাটা শোনার সাথে সাথে শয়তানি একটা হাসি দেয়। ফারুক চোখের ইশারা দেওয়ার সাথে সাথে দেলোয়ার আর মাসুদের শরীর থেকে সম্পূর্ণ পোশাক খুলে ফেলে, উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখেছে, পিছন থেকে হাত পাগুলো বেঁধে দিয়েছে। এরপর তাদের সামনে বরফের আইসবার নিয়ে আসা হয়। তারপর বরফের আইসবারগুলো তাদের সামনে এনে রাখা হয়। তারপর তাদেরকে সেখানে শুয়ে দেওয়া হয়। তারপর রশি দিয়ে পেঁচিয়ে ভালো করে বেঁধে ফেলে পুরো শরীরটা ঠান্ডায় জমে গেছে, কাঁপাকাঁপি শুরু করেছে, বরফ সাথে গলতে শুরু করেছে তাদের শরীরটা। ছেলেগুলো কথা বলতে পারে না এবং তাদের সামনে গরম কয়েকটা ব্লেড নিয়ে আসা হয়। সেই ধারালো ব্লেডগুলো ছেলেগুলোর পুরুষ অঙ্গের অংশগুলো কেটে ফেলে সেগুলো আগুনের মধ্যে ফেলে দেয়। লজ্জার স্থান থেকে গড়গড় করে তাজার গাঢ় লাল রক্ত বের হতে থাকে। চোখের ইশারা দেওয়ার সাথে সাথে সে জায়গায় লাল মরিচের গুঁড়ো সহ হলুদ লবণ ঢেলে দেয়। ছেলেগুলো লাফালাফি শুরু করছে। ফারুক বলে, মরার আগে অন্তত তুই আমাকে সত্যি কথাটা বলে দে। এরপর তাদের মুখের ভিতর থেকে কাপড়টাকে বের করা হয় না। ছেলেগুলো হাঁপাতে থাকে, হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ভাই এই সব কিছুর পেছনে শহরের পুরো মাথা কুটুপতি আরিফ জড়িত আছে, সাথে জড়িত আছে আরও বেশ কয়েকজন। আমি শুধু দুইজনের নাম জানি, আরিফ, রবিন, আখি, এরা মাথা, বাকি সব আমরা চেলাফেলা। কথাটা শোনার সাথে সাথে কয়েকটা গরম রড ছেলেদের পাছার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। রডগুলো থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে, আগুনে পুড়িয়ে লাল রক্ত পণ্য ধারণ করেছে সেই গরম লোহাগুলো। ছেলেটার পাছার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। ছেলেটা পাগলা কুত্তার মতো লাফালাফি শুরু করছে, কেননা তারা একটা নিরীহ গরিব মেয়েকে ধর্ষণ করেছে। এই জন্য তাদের পাছার ভিতর গরম রড ঢুকিয়ে মাথার মগজ দিয়ে বের করে আনে, সাথে তাদের কলিজাটা সেখানে পুড়ে ছাই হয়ে যায়। ছেলেগুলো যন্ত্রণার ব্যথায় ছটপট করতে থাকে। এরপর একটা গাছ কাটার মেশিন দিয়ে সেই লোহাটা থাকা অবস্থায় ছেলেগুলোর শরীরটাকে পিস পিস করে লোহার মাঝখানে কেটে ফেলে। তারপর বলে ওঠে ফারুক, ভার্সিটি থেকে দুজন ছেলে এবং দুজন মেয়েকে তুলে নিয়ে আসতে হবে। তাদের ছবি তোদের মোবাইলে ইনবক্সে দেওয়া হয়েছে। রাতে আধারে লাশটাকে ফেলে দেওয়া আসবে ভার্সিটির গেটের সামনে। ওকে ভাই, কাজ হয়ে যাবে, কোনো টেনশন নেই। কিন্তু ভাই, ভার্সিটির গেটের সামনে গতকাল রাতে লেডি গ্যাংস্টার লাশ ফেলে গিয়েছিল, সেখানে সিকিউরিটি থাকবে, অন্য জায়গা লাশটাকে ফেলে দেয়। ঠিক আছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। রুমের মধ্যে বসে ল্যাপটপে কাজ করছে, এমন সময় মিম বলে ওঠে, ভার্সিটি থেকে 4 জনকে তুলে আনতে হবে, 2 জন ছেলে 2 জন মেয়ে, এবং একজনের ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। ভার্সিটির সবচেয়ে গাইয়া খ্যাত, আনস্মার্ট, অসুন্দর এবং গরিব একটা ছেলে, নাম ফারুক। এ বিষয়ে সকল কিছু তথ্য আমি জানতে চাই। ঠিক আছে ম্যাম, কাজ হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ সময় লাগবে। আর আপনি তাদের ছবি পাঠিয়ে দিন, আমরা তুলে নিয়ে আসার ব্যবস্থা করছি। তাদের 4 জনের নাম হচ্ছে শফিক, রহিমা, পিয়া ও পাখি। এদেরকে তুলে নিয়ে আসবে, কেউ যেন ছাড়া না যায়। এদের পিকগুলো তোদের ইনবক্সে দেওয়া আছে। আর হ্যাঁ, বাকিদের বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করে দাও, কারণ হাতে সময় নেই। আমাকে আবার লন্ডনে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আমার বাবার খুনি ও মায়ের খুনিদের এখানে দাফন কাফন করেই আমি লন্ডনে মাটিতে ফিরব। ম্যাম, শুধু একটু সময় দেন, সব কাজ হয়ে যাবে। এক এক করে সবাইকে তুলে নিয়ে আসা হবে। আমাদের ছেলেপেয়েগুলো চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেছে। সাথীর তর্তমাতে সবাইকে খোঁজা শুরু করেছে, কিন্তু তারা ছদ্মবেশ আছে, তাই তাদেরকে চেনা যাচ্ছে না। তারপর তারা আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে খোঁজাখুঁজির উদ্দেশ্যে। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাতে পরিণত হয়। রাতে
পঞ্চগড় শহরটা দেখতে অসম্ভব সুন্দর। ধীরে ধীরে মানুষ যখন ছোটাছুটি শুরু করেছে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য, ধীরে ধীরে রাত গভীর হতে থাকে। এদিকে একদিকে রাজাবাবু গ্যাংস্টার তার দলের ছেলেপেলেগুলো খুঁজে বেড়াচ্ছে সেই চারজনকে, অপরদিকে লেডি গ্যাংস্টার তার দলবল খুঁজে বেড়াচ্ছে সেই চারজনকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তাদের চারজনকে পেয়ে যায়। তারা 7 জন নাইট ক্লাব থেকে বের হয়ে পায়ে হেঁটে হেঁটে হেলতে তুলতে জানি না কোথায় যাচ্ছে। এমন সময় নাইমের গাড়ির সাথে তারা ধাক্কা খায়। তারা গালি দিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চাগুলো, তোরা কি চোখে দেখিস না? জলজান্ত 4 জন মানুষকে গাড়িটা লাগিয়ে দিলি কি তোরা? গাড়ির ভিতর থেকে নাইম মাথাটা বের করে সরি বলে। এমন সময় ছেলেগুলোকে তার চেনা লাগে, তাই মোবাইল থেকে সেই ছবিগুলো দেখে সে অবাক হয়ে যায়। কেননা এই 4 জন তারাই যারা ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা করে। সাথে সাথে গাড়ির ভিতর থেকে সবাই বের হয়ে আসে, চারিদিক দিয়ে তাদেরকে ঘিরে ধরে। নাইম বলে ওঠে, ফারুক ভাই এদের ছবি দিয়েছিল, কুত্তার বাচ্চাগুলোকে গাড়িতে তোল। কথাটা শোনার সাথে সাথে ছেলেগুলো সেখানে এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে থাকে। মেয়েগুলো পালানোর সুযোগ পায়নি, সাথে সাথে মেয়েগুলোকে ধরে গাড়িতে বেঁধে ফেলে আর ছেলেগুলো মাতাল অবস্থায় দৌড়াতে থাকে। রাস্তার মাঝে নিয়ে ধাওয়া করতে থাকে। নাইমও তার পুরো দল বেশ খানিকটা দৌড়ানি দিয়েছে আর দৌড়াতে পারছে না ছেলেগুলো। হঠাৎ করে বাস পাখির মতো কোথা থেকে যেন একটা কালো রঙের গাড়ি এসে সেই ছেলে দুটোকে মেরে ভিতরে নিয়ে চলে যায়। আর তবে গাড়িতে কে ছিল সেটা দেখা যায় না। সাথে সাথে রাতের চাঁদ নিয়ে আলোতে হারিয়ে যায় তারা। তারপর নাইম তাদেরকে নিয়ে চলে আসে। গোডাউনে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে মেয়েগুলোকে। তারপর গোডাউনের ভিতরে ফারুক আসে। ফারুক এসে মেয়েগুলোর সামনে বসে পড়ে। তারপর সিগারেট জ্বালায়। সিগারেটের ধোঁয়াগুলো মেয়েগুলোর মুখে উড়িয়ে দেয়। এরপর নেশা কাটানোর জন্য কয়েক গ্লাস লেবুর শরবত সাথে আমলকি খাওয়ায়। সাথে সাথে মেয়েগুলোর নেশা কেটে যায়। মেয়েগুলো চোখে তাকিয়ে দেখতে পায় তাদের সামনে ভার্সিটির সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। এটা দেখে পিয়া বলে ওঠে, কি রে ক্ষেত, তুই আমাদের সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমরা সবাই মিলে তোদেরকে এখন গণদর্শন করব বলে। কুত্তার বাচ্চা, তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? তোর সাহস হয় কি করে আমাদের সাথে খারাপ ব্যবহার করার? কে তুই? তোর মৃত্যুর আগে যন্ত্রণা পেতে না চাইলে সত্যি করে বল, পাশিতে তোরা ব্যবসা করিস কার আন্ডারে? বলবো না, তোর কি করার আছে কর। তোর মতো ক্ষেত গাইয়াকে ভার্সিটিতে দেখিয়ে নিব। চোখের ইশারা দেওয়ার সাথে সাথে মেয়েগুলোকে চেয়ার থেকে খুলে বিছানার উপর নিয়ে গিয়ে বেঁধে ফেলে তাদের হাত পাও। এরপর ফারুক তাদের শরীরের জামাগুলো ছিঁড়ে ফেলে, উলঙ্গ করে খাটের উপর ফেলে রেখে তারপর ফারুক নিজের পুরুষত্বের চাহিদা ও শক্তি খাটাতে থাকে। খুবলে খুবলে খেতে থাকে তাদের শরীরটাকে। মেয়েগুলো চিৎকার করছে, কিন্তু তাদের আর্তনাদ কারো কানে পৌঁছায় না। ফারুক নিজের কাজ শেষে উঠে পড়ে। এরপর নাইম সহ সবাইকে ইশারা দেওয়ার সাথে সাথে একসাথে সবাই ঝাঁপিয়ে পড়ে। পুরো সাদা রঙের বিছানায় চাদর লাল রক্তে পরিণত হয়ে যায়। মেয়েগুলো কথা বলতে পারে না, আধমরা হয়ে আছে। ফারুক চোখের ইশারা দেওয়ার সাথে সাথে কয়েকটা গরম রামদা নিয়ে আসা হয়। এরপর মেয়েগুলো যৌনাঙ্গগুলো কেটে ফেলে নষ্ট করে ফেলে গরম রামদা দিয়ে ঢেলে দেয় রাসায়নিক কিছু দ্রব্য। মেয়েগুলো ছটপট করতে থাকে। এরপর পাঠা ছাগলকে যেভাবে বলি দেওয়া হয় ঠিক সেইভাবেই এক কোপে শরীর থেকে পিয়া ও পাখির মাথাগুলো আলাদা করে ফেলে। ফারুক সেখানে কোনো কথা না বলে বেরিয়ে পড়ে। নাইম বুঝে গেছে লাশগুলো কোথায় ফেলে আসতে হবে। পিয়া ও পাখির লাশগুলো নিয়ে বেরিয়ে পড়ে বাজারের মধ্যে ফেলে দেওয়ার জন্য। অন্যদিকে মিম বলে ওঠে, কিরে কুত্তার বাচ্চাগুলো, তোরা তো দেখি ভার্সিটিতে অনেক পাওয়ার দেখিয়েছিলিস, এখন তোদের কে বাঁচাবে? কে তুই? তোর পরিচয় কি? আর তুই আমাদের কেন তুলে এনেছিস এখানে? তোর মা। আমি কুত্তার বাচ্চা, তোরা ভার্সিটিতে আমায় অপমান করেছিলিস না? এরপর মিম তার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেয়। সাথে সাথে ছেলেগুলো চমকে যায়, কেননা স্বয়ং তাদের সামনে ভার্সিটির সেই মেয়েটা দাঁড়িয়ে আছে।
এটা দেখে মিম বলে ওঠে, কিরে চিনতে পেরেছিস? তুই আমাদের এখানে তুলে এনেছিস। তোর এত বড় সাহস হয় কি করে? তোকে শুধু ভার্সিটিতে নিয়ে যায়, তারপর তোকে সেখানে বেরিয়ে পরে মেরে ফেলবো। গ্যাংস্টার মেমকে তুই মেরে ফেলবে? কথাটা বলে একটা ভয়ঙ্কর হাসি দেয়। এরপর একটা কাছি নিয়ে একের পর এক তার 10 আঙ্গুল কেটে ফেলে, সাথে সাথে রক্ত বের হতে থাকে। এরপর তার আঙ্গুলগুলো চেপে ধরে লবণের উপরে, সাথে সাথে শরীরটা জ্বলতে শুরু করে, যেন কাটা স্থানে আগুন ধরে গেছে। চিৎকার করতে শুরু করেছে। এরপর সে যেন আর চিৎকার করতে না পারে, এজন্য তার মুখের ভিতর থেকে জিভাটাকে বের করে এনে কেটে ফেলে। দুজনে আধমরা হয়ে আছে, কথা বলতে পারে না। এরপর মিম একটা ভয়ঙ্কর হাসি দেয় আর বলে ওঠে, সত্যি করে বল, তোদের সাথে কে কে জড়িয়ে আছে? ছেলেগুলো কথা বলতে পারে না, কেননা তাদের মুখের ভিতর থেকে জিভাগুলো বের করে কেটে ফেলেছে। এই কারণে ছেলেগুলো কথা বলতে পারে না। ছেলেগুলো শুধুই ছটফট করতে থাকে। তারপর ছেলেগুলোর কানগুলো কেটে ফেলে, কানগুলোতে গরম লোহার শিক ঢুকিয়ে দেয়। এরপর পুরো মাথা কামিয়ে দিয়ে মাথাতে পুরো মোবিল আর খাঁটি সরিষার তেল ঢেলে দেয়। তারপর বাজারে দামি কয়েকটা চটি জুতো দিয়ে তাদের মাথার উপরে বাড়ি মারতে থাকে। এভাবে বাড়ি মারতে মারতে মাথাটাকে ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়। মাথা পেটে গড়গড় করে রক্ত বের হচ্ছে। এরপর ছেলেগুলোকে একটা উঁচু জায়গায় শুয়ে দেওয়া হয়। তারপরে যেভাবে হিন্দুরা তাদের বিভিন্ন পুজোতে পাঠা ছাগল বলি দেয়, ঠিক সেভাবে এক কোপে ছেলেগুলোর শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেলে। ছেলেগুলোর নিথর দেহটা সাদা রঙের ধপধপে ফলটার উপরে লাফালাফি করছে, শুরু করেছে ছটপট করতে করতে আতাটা বেরিয়ে যায়। দূর আকাশে ছেলেগুলোর নিথর দেহটা সেখানে পড়ে থাকে। মিম সবার উদ্দেশ্যে বলে ওঠে, এই লাশটাকে ভার্সিটির ভেতরে ফেলে আসবি। মিমের কথা মতো সাথী চলে যায় সেখানে থেকে। সাথে সাথে কয়েকটা সঙ্গীকে নিয়ে লাশটা নিয়ে রওনা দিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির অনেক সিকিউরিটি, চারিদিকে আর্মি আর সেনাবাহিনী পাহারা দিচ্ছে। এমন অবস্থায় কি করবে বুঝতে পারে না, তাই সাথী মিমকে ফোন করে আর বলে ওঠে, হ্যালো ম্যাম, এখানে তো বড় একটা সমস্যা হয়ে গেছে। কেন, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? ম্যাম, এখানে তো আর্মি এবং সেনাবাহিনীর ভার্সিটি সামনে পাহারা দিচ্ছে। ভার্সিটির পিছন দিক দিয়ে প্রবেশ করে ভার্সিটির মাঠে লাশটাকে ঝুলিয়ে দিয়ে আসো। সাথী আর কোনো কথা না বলে মিমের কথা মতো ভার্সিটির পিছন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে তো তাদের চোখ যেন চোখের জায়গা থেকে বেরিয়ে আসার মতো উপক্রম হয়েছে। কেননা তারা স্পষ্ট দেখতে পায় সেখানে আরও কিছু মানুষ দুটো লাশকে রশির সাথে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। ছেলেগুলো সাথীদের দেখতে পায়নি, কিন্তু সাথী তাদের সবাইকে দেখেছে। সাথী বুঝতে পারছে না এই ছেলেগুলো আসলে কে। ছেলেগুলো সেখান থেকে চলে যায়। সাথীও তার দলবল সেখানে গিয়ে ছেলেগুলোর লাশ ঝুলিয়ে দেয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। সেখানে এসে হাঁপাতে হাঁপাতে মিমের সামনে বলে ওঠে, ম্যাম, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমরা যে মেয়েগুলোকে তুলে আনতে গিয়েছিলাম তাদেরকে তুলে আনতে পারিনি, কিন্তু ওই মেয়েগুলোকে মেরে ভার্সিটির মাঠে কিছু ছেলে ঝুলিয়ে দিয়েছে, যা আমরা নিজের চোখে দেখলাম। কয়েকটা ছেলে নয় সাথী, তারা হচ্ছে গ্যাংস্টার রাজাবাবুর ছেলে। আমাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে গ্যাংস্টার রাজাবাবুকে। ম্যাম, নীলা চারিদিকে খোঁজ নিচ্ছে, দেখি খোঁজ খবর পাওয়া যায় কি না। তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা রাতে 2টো বাজে। বেশ কয়েকটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে অফিসার সম্রাট। বেশ কয়েকটা ম্যাগাজিন পড়ছে। উপর থেকে বারবার তাকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, কিন্তু ধরতে পারছে না কোনোভাবেই সেই দুজন অজানা মাফিয়া গ্যাংস্টারকে। বুঝতে পারছে না তাদের খুন করার উদ্দেশ্যটা কি। সম্রাট একটা ম্যাগাজিনে পড়তে তার চোখ যায়, কেননা সেখানে স্পষ্ট লেখা আছে গ্যাংস্টার রাজাবাবু যখন কোনো কিছু চিন্তা ভাবনা করে বা নতুন কোনো কিছু পরিকল্পনা করে, তখন তার হাত একটা তুলোর মতো স্পঞ্জের বল থাকে, যেটাতে সবসময় তার হাতে থাকে।
সম্রাট অন্য একটা ম্যাগাজিন বের করে পড়তে থাকে। সেখানে স্পষ্ট লেখা আছে, লেডি গ্যাংস্টার যখন কোনো কিছু করার পরিকল্পনা করছে বা নতুন কোনো প্ল্যান কিংবা চিন্তিত থাকে, সে সবসময় সেন্টার ফ্রুট খায় এবং সে যেখানে যেখানে মার্ডার করেছে লাশের পাশে সেন্টার ফ্রুট পাওয়া গেছে। সম্রাট ও কেসটার খানিকটা রহস্য বুঝতে পারছে, কিন্তু প্রমাণের অভাবে কোনো কিছু বলতে পারছে না। ধীরে ধীরে সেই কেসটার যেন গোলকধাঁধার মধ্যে থেকে বের হতে শুরু করেছে। খানিকটা মুচকি হাসি দেয়, তারপর সিগারেটটা জ্বালায়। সিগারেটটা জ্বালিয়ে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলে ওঠে, আমি যতগুলো ম্যাগাজিন পড়েছি আমার জীবনে এতগুলো পড়ালেখাও করিনি, তবে যতগুলো ম্যাগাজিন পড়েছি তোমরা ভালো কাজ ছাড়া কখনো অন্যায় করনি। তাই তোমাদের সাথে দেখা করে আমি তোমাদের দলের একজন সদস্য হতে চাই। তোমাদের আইনের আয়ত্তে নয়, বরং তোমাদের পাশে থেকে তোমাদের সহযোগিতা করব। কিন্তু সে দিনটা বেশি দূরে নয়। কথাটা নিজের মতো করে বলে একটা মুচকি হাসি দেয়, তারপর থানা থেকে বেরিয়ে যায় নিজের বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সকালে পরপর দুটো পুলিশের গাড়ি থানার ভিতরে প্রবেশ করে। হ্যাঁ, গাড়িগুলো থেকে বেরিয়ে আসে ইন্সপেক্টর ফারুক। ফারুককে দেখে সবাই স্যালুট করে। ফারুক স্যালুটের জবাব দিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করতেই ফারুক স্যালাড দিয়ে বলে ওঠে সম্রাটের উদ্দেশ্যে, জি স্যার বলুন। স্যার আপনি আমাকে এত জরুরি তলব দিয়ে থানায় ডেকে আনলেন কেন? ফারুকের কথা শুনে বেশ খানিকটা রহস্যময় হাসি দেয় সুপার সিনিয়র ইন্সপেক্টর সম্রাট। সম্রাট বলে ওঠে, তোমাকে আর কষ্ট করতে হবে না ফারুক, কেননা এই কেসটা আমি সলভ করে ফেলেছি। আসলে কে এই দুই গ্যাংস্টার তাদের খুঁজে পেয়েছি, তবে এখনো লেডি গ্যাংস্টারকে খুঁজে পাইনি। সম্রাটের মুখে এরকম কথা শুনে বেশ খানিকটা অবাক হয়ে যায়, সাথে চমকে ওঠে ফারুক, কেননা তার সামনে তো ফারুক দাঁড়িয়ে আছে। আর সম্রাট তাকে চিনল কি করে? ভাবনার মধ্যে ডুব দেয় ফারুক। ফারুককে এভাবে ভাবতে দেখে সম্রাট বলে ওঠে, এত ভাবছো কেন ফারুক? তুমি যেটা সমাজের জন্য করছো, ছদ্মবেশে আড়াল থেকে কাজটা চালিয়ে যাও। তোমার সঙ্গ আমিও দেব। জি স্যার বুঝলাম না, আমি ছদ্মবেশে আড়াল থেকে কি কাজ করছি? ফারুকের মুখে এরকম কথা শুনে আবার রহস্যময় মুচকি হাসি দিয়ে সিগারেট জ্বালিয়ে বলে ওঠে ইন্সপেক্টর সম্রাট, তেমন কিছু না ফারুক, তুমি যে ছদ্মবেশে গ্যাংস্টারকে খুঁজছো সবার আড়াল থেকে তারই কথা বলছো তোমাকে। তাই বলুন স্যার, আমি আবার ভাবলাম কি না কি বলছেন, তাই একটু বিচলিত হয়ে গেলাম। তাহলে আমি এখন আসি স্যার। ঠিক আছে সম্রাট, চালিয়ে যাও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে ময়দানে। কথাটা বলে কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকায় ফারুকের দিকে। ফারুকও কেমন যেন আজকে ইন্সপেক্টর সম্রাটের কথা শুনে বিচলিত হয়ে যায়, কেননা এর আগে ইন্সপেক্টর সম্রাট কখনোই এত রহস্যময়ভাবে তার সাথে কথা বলেনি। তাই ভাবনার মধ্যে দিয়ে ফারুক কেবিন থেকে স্যালুট দিয়ে বেরিয়ে পড়ে। সম্রাট বলে ওঠে, ফারুক তুমি নিজেকে খুব চালাক মনে করো, কিন্তু তুমি জানো না, তুমি যদি চলো পাতায় পাতায়, আমি চলি ডালে ডালে। তুমি যদি অন্ধকার কেটে আলোর পথে চলো, তাহলে আমি অন্ধকারের মাঝে আলোতে খুঁজতে, অন্ধকারের সাথে লড়াই করতে প্রস্তুত। কথাটা বলে একটা হাসি দেয় সে। সেই হাসিতে লেগে আছে বেশ কিছু রহস্য। ইন্সপেক্টর সম্রাট স্পষ্ট খেয়াল করেছে ফারুকের হাতে তোলার একটা নরম স্পঞ্জের বল ছিল। ফারুক যখন সম্রাটের সাথে কথা বলছিল তখন সেটা হাতের মধ্যে রেখে সে চাপাচাপি করছিল। এটা থেকে বেশ খানিকটা মুচকি হাসি দেয় সম্রাট। তারপর সম্রাট বেরিয়ে পড়ে। থানা থেকে অনেকটাই দূরে চলে এসেছে, বলতে গেলে ভার্সিটিতে, কেননা ভার্সিটিতে আজকে আবার 4টা মার্ডার হয়েছে। ভার্সিটি তারা ছাত্রছাত্রী তারই তদন্ত করতে। সাংবাদিকরা খবর প্রচার করছে, সাধারণ মানুষ ভিড় করেছে উঁচু জায়গা থেকে লাশের অবস্থা দেখছে। লাশগুলোকে রশির সাথে বেঁধে রাখার কারণে ফুলে ঢাকা হয়ে গেছে। লাশগুলোকে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে ভার্সিটির মাঠ ফাঁকা হতে শুরু করেছে। আজকে ক্লাস হবে না। ভার্সিটিটা থমকে আছে শহরটা নিস্তব্ধ হয়ে। এমন সময় সম্রাট একটা মেয়ের সাথে ধাক্কা খায় এবং মেয়েটার হাত থেকে পড়ে যায়
সেন্টার ফ্রুটের প্যাকেটটা। মেয়েটা সরি বলে সেখান থেকে চলে যায়। সম্রাট কোনো কিছু বলার সুযোগ পায়নি। সম্রাট যখনই সেখান থেকে চলে আসতে যাবে তখনই সে খেয়াল করে তার সামনে পড়ে আছে সেন্টার ফ্রুটের প্যাকেট। সেম যেভাবে লেডি গ্যাংস্টার সেন্টার ফ্রুট খায় ঠিক একই সেন্টার ফ্রুট তার সামনে। সাথে সাথে সে মেয়েটাকে চারিদিকে খুঁজতে থাকে কিন্তু নিমিষেই হারিয়ে ফেলে। সম্রাট একটুর জন্য ধরতে পারেনি। ব্যর্থ হয়ে বলে ওঠে, তার মানে সব সমস্যার সমাধান এই ভার্সিটিতেই লুকিয়ে আছে, যার রহস্য সবই ভার্সিটিকে ঘিরে ধরেই। তারপর সেখান থেকে মুচকি হেসে বেরিয়ে পড়ে। থানায় এসে ভাবতে থাকে, মেলাতে থাকে ধাঁধাগুলো। অন্যদিকে রবিন, আরিফ, আখি বসে কাজ করছে। এমন সময় একটা ছেলে কেবিনের ভিতর প্রবেশ করে। কেবিনের ভিতরে প্রবেশ করতেই ছেলেটা বলে ওঠে, একটা খবর পেয়েছি, এই নিন পিকগুলো। এখানে যে পিকগুলো দেখছে এদের মধ্যে লুকিয়ে আছে গ্যাংস্টার রাজাবাবু এবং দ্য সুপারস্টার লেডি গ্যাংস্টার। আমরা খবর পেয়েছি লেডি গ্যাংস্টার আপনাদের সবাইকে মারার জন্য এই শহরে এসেছে লন্ডন থেকে। কেননা আপনারা তার বাবা মাকে মেরেছেন, কিন্তু তার বাবা মা আসলে কে সেটা আমরা জানি না। ভালো খবর নিয়ে এসেছো পুলিশ। আমাদের ধরতে পারবে না, কেননা আমরা ওপরে লক্ষ লক্ষ টাকা মাসের ট্র্যাক দেই। তার চেয়ে বড় কথা হচ্ছে এই লেডি গ্যাংস্টারের বাবা মাকে আমরা হত্যা করেছি। আর এই লেডি গ্যাংস্টার শহরে আসার 2 মাস হচ্ছে। আর এই 2 মাসে তো আমরা কোনো মার্ডার করিনি, কিন্তু 2 মাসের আগে একটা মার্ডার করেছিলাম। সেটা হচ্ছে জাহিদের ও তার স্ত্রীর। তার মানে কি জাহিদ আর তার স্ত্রীর মেয়ে হচ্ছে এই লেডি গ্যাংস্টার? আমি তো ভাবতেই পারছি না তাদের মেয়ে একজন লেডি গ্যাংস্টার, তাও আবার আমাদেরকে মারার জন্য লন্ডন থেকে এই শহরে এসেছে। মামুন শোনো, তুমি আজকে যে করেই হোক জাহিদের বাড়িতে যাবা। এদের বাড়িতে গিয়ে তাদের ছবি এবং অ্যালবাম যাই পাও না কেন নিয়ে আসবা। হয়তো সেইখানে ওই মেয়েটার ছবি লুকিয়ে থাকতে পারে। ঠিক আছে স্যার, হয়ে যাবে, কিন্তু একটা বিষয় আমাদের তো ভয় করছে, যদি ওই লেডি গ্যাংস্টার আমাদের ধরে ফেলে। তার আগেই তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। ছেলেটা কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে এভাবে একটা দিন কেটে যায়। অন্যদিকে একটা সম্রাট গোপনে ফলো করছে ফারুককে। হ্যাঁ, ফারুক হচ্ছে একজন ছদ্মবেশী পুলিশ অফিসার, সাথে একজন শীর্ষ আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ গডফাদার মাফিয়া কিলার রাজা বাবু। ভার্সিটিটা আজকে বেশ শান্তশিষ্ট, কেননা যারা ভার্সিটিতে প্রতিদিন ঝামেলা করে তাদেরকে গ্যাংস্টারগুলো মেরে ফেলেছে। তাই সবাই খুশি এবং আনন্দে আছে। আম গাছের নিচে ফারুক আর মিম বসে আছে, কিন্তু একে অপরের কেউ কথা বলছে না। নীরবতা ভেঙে বলে ওঠে মিম, আচ্ছা, আপনি সবার থেকে আলাদা কেন? আপনার কি সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে না? আমরা খালি চোখে যেটা দেখি সেটা সত্যি হয় না। আমি ঠিক বুঝলাম না আপনার কথাটার মানে কি। না, আসলে আমি সাধারণভাবে বাঁচতে ভালোবাসি। আচ্ছা, আপনি কি জানেন কালকে যে ভার্সিটিতে ওই ছেলে মেয়েগুলোকে মেরে ফেলেছে না, আমি খুব খুশি হয়েছি। কিন্তু শালা মালটাকে যদি একবার দেখতে পেতাম তাহলে তার সাথে আমি একবার কোলাকুলি করতাম। কেন আপনি গ্যাংস্টারদের সাথে দেখা করতে চান? আপনার কি ভয় করে না? আসলে আমি ওই গ্যাংস্টারকে ভালোবেসে ফেলেছি। লেডি গ্যাংস্টারের সব কিছু আমার অনেক ভালো লাগে। আমি তোমাকে একটা সত্যি কথা বলছি, কাউকে বলবে না। যদি বলে তাহলে সেদিনই পৃথিবীর আলো তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি যে লেডি গ্যাংস্টারকে ভালোবাসে বলছো সে লোভী গ্যাংস্টার কিন্তু আমি, মিম চৌধুরী। মিমের মুখে এই কথাটা শুনে আরও বেশ খানিকটা অবাক হয়ে যায়। টাসকি খেয়ে যায় ফারুক। মিম বলে ওঠে, আমি এই শহরে এসেছি আমার বাবা মার খুনের প্রতিশোধ নিতে। আমি লন্ডনে থাকতাম, এখানে আসার কারণ হলো রবিন, আরিফ, আখি এদেরকে মৃত্যু দেওয়া। ফারুক ভাবতে পারেনি যে সাধারণ একটা মেয়ে কিনা একজন লেডি গ্যাংস্টার। ফারুকও মুচকি হেসে বলে ওঠে, আমি ভাবতেই পারছি না যে আমি একজন লেডি গ্যাংস্টারের পাশে বসে আছি। তবে সত্যি কথা বলতে আমার একটা পরিচয় আছে, সেটা হলো আমি একজন ছদ্মবেশী পুলিশ অফিসার। এর থেকে বড় পরিচয় হচ্ছে আমি আন্ডারওয়ার্ল্ডের গডফাদার মাফিয়া কিলার রাজাবাবু। ছদ্মবেশে এই ভাষিতে এসেছি রবিন, আরিফ, আখি এদেরকে মারার জন্য, কিন্তু ইকবালকে আগেই তুমি মেরে ফেলেছো। কথাটা শুনে বেশ অবাক হয়ে যায় মিম। দুজন দুজনের দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন নতুন করে দুজন দুজনকে এই দুনিয়াতে চিনে নিচ্ছে।
অন্য দিক থেকে এই সবটাই দেখছে এবং শুনছে ছদ্মবেশে আসা ইন্সপেক্টর সম্রাট। সম্রাট আগেই সন্দেহ করেছিল যে এরাই হচ্ছে দুই গ্যাংস্টার, আর আজকে সেটা প্রমাণ হয়ে গেল। দুজনের এভাবে আরও কথা বলতে থাকে এবং একে অপরকে তাদের ভালো লাগতে শুরু করে। দেখতে দেখতে ভার্সিটির ছুটির সময় হয়ে যায়। তারপর দুই রাস্তা ধরে বেরিয়ে যায়। এমন সময় পিছন থেকে একটা ছেলে ফোন করে বলে ওঠে, স্যার, কালকে যে আপনাকে ছবিগুলো পাঠিয়েছিলাম সেই গ্যাংস্টার আমার সামনে পায়ে হেঁটে তাদের দুই গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। তুই যেইখানে আছিস ওইখানে থাক, আমাদের ছেলে পলে গিয়ে তোদেরকে তুলে নিয়ে আসবে। মামুন নামে ছেলেটা জাহিদের বাড়িতে গিয়ে লেডি গ্যাংস্টার অর্থাৎ মিমের পিক পেয়ে যায় আর ফারুকের একটা ছেলেকে তুলে এনে ফারুকের ছবি সেই ছেলেটার মোবাইল থেকে পেয়ে চিনে ফেলে। দুই রাস্তা ধরে যাচ্ছে। হঠাৎ করে দুটো কালো গাড়ি দুই দিক দিয়ে তাদের গাড়িতে তুলে ফেলে অজ্ঞান করে। রশি দিয়ে বেঁধে নিয়ে চলে যায় দূরে আকাশে। এটা দেখে ফেলে ইন্সপেক্টর সম্রাট দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। চেয়ারের সাথে বাঁধা অবস্থায় বেঁধে রাখা আছে দুজন মানুষ। তাদের সামনে বসে আছে তিনজন ব্যক্তি। মিটমিট করে চোখ খুলছেন ফারুক আর মিম। রবিন বলে ওঠে, তোরা মরার জন্য তৈরি হয়ে নে, আমাদের মারতে এসে নিজেরাই আমাদের জালে ফেঁসে গেলি। কুত্তার বাচ্চা, তোরা তো জানোয়ারের থেকেও খারাপ। তোদেরকে মারার জন্য আমার কোনো প্ল্যান প্রোগ্রামের প্রয়োজন হয় না। চোখের পলক ফেলে তোরা বুম। কথাটা শুনে আখি একটা থাপ্পড় মারে মিমকে। এটা দেখে ফারুক বলে ওঠে, এখানে শুধু একজন গ্যাংস্টার নয়, গ্যাংস্টার দুজন, আর তোরা আমাদেরকে তুলে এনে নিজের মৃত্যুটাকে সহজ করে দিলি। তোর সামনে ফেলে রেখে লেডি গ্যাংস্টারকে প্রকাশ্যে রেপ করব, দেখ তুই। কুত্তার বাচ্চা, ওর গায়ে যদি একটা হাত দিয়েছিস তোর ওই হাত কেড়ে তোরই পাছার ভেতরে ঢুকিয়ে দেব। তবে দেখ কি করে ওকে আমরা রেপ করি। কথাটা বলে বুকের উপর থেকে ওড়নাটা ফেলে দেয় রবিন। ফারুক কি করবে বুঝতে পারে না। হঠাৎ করে ফারুক একটা মুচকি হাসি দেয়, কিন্তু কী কারণে মুচকি হাসি দিল কেউ বুঝতে পারে না। এরপর যখনই মিমের শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলতে যাবে তখনই হঠাৎ করে কোথা থেকে একটা গরম বুলেট এসে আখির কপাল বরাবর লাগে। গরম বুলেটের আঘাতে শরীর থেকে মাথাটা ছুটে গিয়ে দেওয়ালে বাড়ি খায়। হঠাৎ এমন হওয়াতে বেশ খানিকটা ভয় ও আতঙ্কে পিছিয়ে যায় সবাই। ফারুক এটা দেখে হাসতে থাকে আর বলে ওঠে, তোদের বলেছিলাম আমাদের সাথে পাঙ্গা নিস না, কিন্তু নিজেদের মৃত্যু তোরা নিজেরাই সহজ করে দেবে। হঠাৎ করেই 50 থেকে 60 জন গোডাউনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। কয়েকজন হেলিকপ্টার করে গোডাউনের উপর থেকে নিচে নামে আর বৃষ্টির মতো গুলি করতে থাকে। মুহূর্তের মধ্যে গোডাউনটা লাশের কারখানা তৈরি করে ফেলে। সামনে শুধু দাঁড়িয়ে আছে রবিন আর আরিফ। তারা ভয় কিছু বলতে পারে না। হ্যাঁ, নাইম সেখানে চলে এসেছে। নাইম দৌড়ে এসে ফারুকের বাঁধন খুলে দেয়। যখনই রবিন গুলি করতে যাবে মিমকে, তখনই ফারুক একটা ধারালো রামদা নিয়ে 2 হাত কেটে ফেলে চোখের পলকে রবিনের। তাদের দুজনকে পঙ্গু করে সেখানে ফেলে রাখে। মিমের বাঁধন খুলে দেয়। মিম বলে ওঠে, ফারুক, ওদের আমি মারতে চাই, কেননা আমার মা বাবার প্রতিশোধ আমাকে নিতে হবে। ফারুক কোনো কথা বলে না, চুপচাপ আছে। মিম তাদের সামনে গিয়ে তাদের মুখে নিজের থুতু মারে আর বলে ওঠে, তোরা আমাকে রেপ করতে চেয়েছিলি না, দেখ তোদের সাথে কি করি। এই বলে মিম রবিন আর আরিফের পুরুষত্ব কেটে ফেলে। তারপর ধারালো ছুরিটা তাদের পাছার ভেতর ঢুকিয়ে দিয়ে বুক বরাবর 2 খণ্ড করে ফেলে। সাথে সাথে মৃত্যুর দুয়ার ঢলে পড়ে তারা। হঠাৎ করে সেখানে প্রবেশ করে সম্রাট আর বলে ওঠে, এটা কি হলো? আমি আসার আগে স্টোরিটা তোমরা শেষ করে দিলে। কিছুটা চ্যাপ্টার আমার জন্য ফাঁকা রাখলেও ভালো হতো। ইন্সপেক্টর সম্রাটকে দেখে খানিকটা বিচলিত হয়ে যায় তারা। ইন্সপেক্টর সম্রাট বলে ওঠে, দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আগে থেকে জানতাম যে তোমরা দুইজন গ্যাংস্টার, আর আমি তোমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য এখানে এসেছি, কোনো রকম পুলিশ ছাড়াই। তোমরা এক কাজ করো, এই ম্যাক্স দুটো তাদের মুখের লাগিয়ে দাও। তোমাদের দুটো গ্যাংস্টারকে সবাই খুঁজে বেড়াচ্ছে, আর এদেরকে 2 গ্যাংস্টার সাজিয়ে মানুষের সামনে চালিয়ে দেব।
বলবে কেউ বা কারা লেডি গ্যাংস্টার আর গ্যাংস্টার রাজা বাবুকে মেরে ফেলেছে। তাহলে পুলিশ আর তোমাদেরকে খোঁজার জন্য পাগলের মতো ছুটে বেড়াবে না, আর তোমরাও আড়াল থেকে তোমাদের কাজ চালিয়ে যেতে পারবে। সম্রাটের কথা মতো তারা তাই করে। তারপর সম্রাট ফোন করে সাংবাদিকরা চলে আসে। সাংবাদিকরা এসে প্রশ্ন করে, স্যার, বিশ্বাসই করতে পারছি না যে তুই গ্যাংস্টারকে কেউ বা কারা মেরে ফেলেছে। এটা সত্যি, তাদেরকে কেউ বা কারা মেরে ফেলেছে, কিন্তু দুই গ্যাংস্টার এদেশের জন্য অনেক ভালো করেছে। যেহেতু তারা আর বেঁচে নেই, তাই তাদেরকে খুঁজে বের করার আর কোনো মানে থাকে না। তবে এই গ্যাংস্টারদের কারা মেরেছে তাদেরকে খুঁজে বের করা এখন পুলিশের দায়িত্ব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বিশ্বের সবচেয়ে বড় গ্যাংস্টারদের মেরে ফেলে রেখেছে। যেখানে কিনা সবাই আতঙ্কে থাকতো, সেখানে আজকে সেই গ্যাংস্টারগুলোকে মেরে ফেলছে। পুলিশ তদন্ত করবে কে হত্যাকাণ্ড চালিয়েছে। পরবর্তী খবর পেতে সাথেই থাকুন। লাশগুলো নিয়ে যেতে বলে সেখান থেকে। ফারুক, সম্রাট সহ সবাই বেরিয়ে পড়ে। সম্রাটের বাড়িতে সবাই বসে আছে। সম্রাট বলে ওঠে, তোমরা দুইজন দেখতে অনেক সুন্দর। তোমরা একে অপরকে বিয়ে করে নতুন করে জীবনটা শুরু করো, আর আমি তোমাদের সাথে আছি। আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। বিয়ে করলে আজকে করতে হবে, আর আজকে এখানে বিয়ে করে রাতে আমরা লন্ডনের উদ্দেশ্যে রওনা দিব। ওখানে আমার বিজনেসের একটা সমস্যা হয়েছে। তাদের কথা মতো তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। দেখতে দেখতে তাদের বিয়ে হয়ে যায়। একই সাথে নাহিম আর নীলার বিয়ে দেয়, রাকিব আর সাথীর বিয়ে দেয়। তারপর তারা 6 জন মিলে সম্রাটের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের হানিমুন করার জন্য একটা প্রাইভেট প্লেনে রওনা দেয় লন্ডনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে রুমের মধ্যে ফ্রেশ হয়ে বসে আছে ফারুক। বলে ওঠে, আমি কি আমার লেডি গ্যাংস্টার বউটাকে আদর করতে পারি? আমি কি কাউকে মানা করেছি? ফারুক সুযোগ পেয়ে সাথে সাথে মিমকে নিয়ে হানিমুনের স্বপ্নটা পূরণ করতে থাকে। ধীরে ধীরে দুজনকে ভালোবাসার চাদরে আগলে নিতে থাকে। পরস্পর দুজনকে তাদের সব কিছু বিলিয়ে দেয়। রাতটা তারা ভালোবাসার চাদরে কাটাতে থাকে। তাদের স্বপ্ন পূরণের আশা আকাঙ্ক্ষা এবং তাদের জন্য শুভকামনা করে গল্পটা এখানেই শেষ করে দিলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।